আসসালামু আলাইকুম। শুভ অপরাহ্ন বৃন্দ। আপনাদের সবাইকে ওয়ার্কশপ অন হাউ টু স্টার্ট রোবোটিক্স এ স্বাগতম এবং জন্মাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা। আলোচ্য ওয়ার্কশপটির আয়োজক যথাক্রমে IEEE BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ, IEEE RAS BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার, IEEE CS BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এবং IEEE IES BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার। পুরো ওয়ার্কশপ জুড়ে আপনাদের সাথে আছি আমি নাজনীন নাহার, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি এর সিএসসি ডিপার্টমেন্টের শিক্ষার্থী এবং IEEE IES BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ চ্যাপ্টার এর ভাইস চেয়ার। রোবোটিক্স হলো ইঞ্জিনিয়ারিং এবং বিজ্ঞানের একটি সাব ডোমেইন যার মধ্যে রয়েছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ভিডিও অন করে লেখেন তো, আমার লাইভে কিছু যাচ্ছে না, কম্পিউটার সায়েন্স এবং অন্যান্য। রোবোটিক্স তাদের নিয়ন্ত্রণ, সংবেদনশীল পরিচালনা এবং ব্যবহার নিয়ে কাজ করে। রোবট শিল্প একটি গুরুত্বপূর্ণ খাত। আজকের প্রযুক্তি নির্ভর বিশ্বে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়া এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ। রোবোটিক্স আরো সৃজনশীল পারে। রোবোটিক্স শিল্প জগতে বিপ্লব এনেছে এবং বিশ্বের প্রায় সব বড় শিল্পের মেরুদণ্ডে পরিণত হয়েছে। এই ইভেন্টে আপনি জানতে পারবেন কেন আমাদের রোবোটিক্স শেখা উচিত, রোবোটিক্স শিখে আমরা কি করতে পারি, রোবোটিক্স শুরু করার জন্য আমাদের যা জানা দরকার এবং এরই সাথে এই সেক্টরে চাকরির সুযোগ এবং আরো অনেক কিছু। আমাদের মাঝে উপস্থিত আছেন SK হাসিবুল আলম স্যার, লেকচারার ডিপার্টমেন্ট অফ ট্রিপলি এবং কাউন্সিলর অফ IEEE BUBT স্টুডেন্ট ব্রাঞ্চ। আমি হাসিবুল স্যারকে তার স্বাগত বক্তব্য জানানোর জন্য অনুরোধ করছি। আমি প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আজকে যে ইভেন্ট, অনলাইন ইভেন্ট, এখানে যে 3টা চ্যাপ্টার আমাদের আয়োজন করতেছে IEEE RAS, IEEE CS এবং IEEE IES, যে 3টা চ্যাপ্টার আমাদের এবছরে আমাদের যাত্রা শুরু হয়েছিল। এই ইভেন্টে এই 3 চ্যাপ্টার থেকে যারা যারা কাজ করেছে সবাইকে আমি ধন্যবাদ জানাই। এরপরেই ধন্যবাদ জানাতে চাই আজকে ইনস্ট্রাক্টর হাসানুল আকিবকে। আমাদের যেটা দেখা যায় আর কি, আমাদের প্রথম বর্ষ এবং দ্বিতীয় বর্ষের স্টুডেন্টরা অনেকেই প্রজেক্টে কাজ করতে চায়, সেক্ষেত্রে দেখা যায় রোবোটিক্স কাজে লাগে। ইভেন থার্ড ইয়ার এবং ফোর্থ ইয়ারের ক্ষেত্রেও বিভিন্ন প্রজেক্ট এবং ক্যাপস্টোন প্রজেক্ট অথবা থিসিস আমি যাই বলি না কেন, সেখানে দেখা যায় রোবোটিক্স অথবা আইওটি নিয়ে সবাই কাজ করতে চায়, বাট কিভাবে শুরু করতে হবে এই জিনিসটা অনেকেরই ঠিক মতো জানা থাকে না, অথবা কি নিয়ে আগালে ভালো হয়, এই জিনিসটা এভাবে করলে অথবা এই মিডিয়াম পেলে আমার জন্য সুবিধা হয়, এই জিনিসটা অনেকেই ঠিকমতো জানা থাকে না। ইউটিউবে হয়তো দেখার চেষ্টা করে বাট ঠিকমতো হয়তো নলেজ গ্যাদার করতে পারে না। আমি আশা করবো আজকের যে ইভেন্টটা হবে মিস্টার আহসানুল আকিব খুব ভালো মতো আমাদের স্টুডেন্টদের এই জিনিসটা ব্যাখ্যা করবেন, বুঝিয়ে দিবেন, এবং আমি আমাদের স্টুডেন্টদের সাজেশন দিব। কোশ্চেন থাকলে অবশ্যই জিজ্ঞেস করবে। তোমার কোনো কিছু যদি জানার থাকে, এই কোনো একটা বিষয়ে যদি কনফিউশন থাকে, অবশ্যই তুমি আজকের যে ইনস্ট্রাক্টর মিস্টার আহসানুল আকিব তাকে জিজ্ঞেস করবে। আমি আর সময় নিতে চাচ্ছি না, প্লিজ কন্টিনিউ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান পর্ব জেনে নেয়ার। আমি মোহাম্মদ তারিকুল ইসলাম রিমনকে আমন্ত্রণ করছি আমাদের আজকের অনারেবল স্পিকারের পরিচয় সবার সামনে তুলে ধরার জন্য। ধন্যবাদ নাজনীন নাহার আপুকে আমাকে এই বিশেষ সুযোগটি প্রদানের জন্য। আয়োজিত ওয়ার্কশপ অন হাউ টু স্টার্ট রোবোটিক্স এর অনারেবল স্পিকার হলেন আহসানুল আকিব, সিইও অফ রোবোটিক ভ্যালি, ডাইরেক্টর অফ জাপান বাংলাদেশ রোবোটিক্স অ্যান্ড অ্যাডভান্স টেকনোলজি রিসার্চ সেন্টার। চলুন একটি ভিডিও ক্লিপ দেখে নিই অনারেবল স্পিকারের জীবনযাত্রার কিছু বিশেষ অংশ।
আমি এই স্টুডেন্ট টু স্টার্ট আপে আরেকটা বিষয় আমি উল্লেখ করতে চাই যে আমাদের স্টুডেন্ট টু স্টার্ট আপ আমরা বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকীকে স্মরণীয় করে রাখার জন্য আমরা একটি উদ্যোগ গ্রহণ করেছিলাম বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট, যেখানে 100 জন উদ্যোক্তাকে আমরা একটা বিশেষ গ্র্যান্ট দিচ্ছি। সেখানে আমি আনন্দের সাথে জানাচ্ছি যে বিউবিটির একজন মেধাবী ছাত্র আকিব, সেও কিন্তু সেই গ্র্যান্টটি পেয়েছে এবং এটি সামনের দিকে অব্যাহত থাকবে। আমার এই স্লাইড শেষের দিকে চলে এসেছি। এবং ঘরে বসে শিশুদের 5ম শ্রেণী পর্যন্ত পড়াবে। সম্মানিত স্পিকার, আমাদের ওয়ার্কশপে আপনাকে আবারও স্বাগত জানাই এবং সেই সাথে ওয়ার্কশপটি শুরু করার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। আমি আমার বায়ো নিয়ে একটি ভিডিও দেখলাম, চমৎকার হয়েছে ভিডিওটি। ভিডিওটিতে আমার ছোটবেলার অনেক ছবি আছে। আমি তো ভার্সিটিতে অ্যাডমিট হওয়ার আগে থেকে ড্রোন তৈরি করতাম, তো এই ছবিগুলো দেখে আসলে আমার হৃদয় ছুঁয়ে গিয়েছে আসলে। কারণ একটা ইমোশন কাজ করে। অনেক ছোটবেলায় যখন কাজ করতাম খুব কষ্ট করে একটা জিনিস তৈরি করতে হতো, বা ড্রোন যখন তৈরি করেছি অনেক চেষ্টা করেছি, পারতাম না, আবার চেষ্টা করেছি। তো ওইসব ছবি দেখলে অনেক কিছু স্মৃতিগুলো মনে পড়ে যায়। সো থ্যাংক ইউ সো মাচ বিউবিটি কে, ধন্যবাদ হাসিব স্যারকে। আমি শুরু করতে যাচ্ছি। আচ্ছা, আজকে আমরা জানবো আমরা কিভাবে রোবোটিক্স শুরু করতে পারবো, হাউ টু স্টার্ট রোবোটিক্স এবং এটার ইম্প্যাক্ট এবং অপরচুনিটিস, এবং আমার কিছু রোবট এখানে আমি শো করব। তার আগে আমি যতদূর জানি আমাদের এখানে ম্যাক্সিমাম বিউটি স্টুডেন্ট আছে এবং যারা ফ্রেশার তারা এখানে আছে। সো আমাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাদের এই আজকের ওয়ার্কশপে, তাহলে আপনারা অবশ্যই প্রশ্ন করবেন চ্যাট বক্সে। হ্যাঁ, এবং আমি জানতে চাই এখানে কারা উপস্থিত আছেন, কোন ডিপার্টমেন্ট থেকে, এবং কাইন্ডলি আপনার ডিপার্টমেন্ট এবং সেকশনটা যদি আপনি উল্লেখ করে যদি চ্যাট বক্সে একটু মেসেজ করতেন তাহলে খুব ভালো লাগতো। তো সবাই কাইন্ডলি একটু চ্যাট বক্সে আপনাদের ডিপার্টমেন্ট এবং ইনটেক লিখে কাইন্ডলি একটু টেক্সট করবেন, ডিপার্টমেন্ট এবং ইনটেক প্লিজ। আচ্ছা, সিএসসি 35 ইনটেক দেখতে পাচ্ছি আমি। ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে 31 ইনটেক, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে আছি, সিএসসি 44 আছি, ত্রিপলি 29 আছি, সিএসসি 39, সিএসসি 44, ত্রিপলি 28, Sorry to interrupt. Yes, Anjali. Sorry. Yes. Yeah. Sorry to interrupt. Can you speak English so that we can understand you? Okay, but basically আমাদের এখানে যারা স্টুডেন্ট বিউবিটি থেকে জয়েন করেছে আমাকে বলা হয়েছিল তাদের স্বার্থে এবং সবার বোঝার স্বার্থে প্রেজেন্টেশনটি বাংলায় হবে। সো আমি বাংলায় নিতে বাধ্য হচ্ছি কারণ ম্যাক্সিমাম স্টুডেন্টের কথা চিন্তা করে প্রেজেন্টেশনটা আমাকে নিতে হবে। Thank you. It's okay not to speak English the whole time, but you can speak. Can you speak at least 50% of your? Sorry, this workshop will continue. Anjali, you are from Bangla. Philippines. Anjali, your country and institute. Where are you from? Anjali. Philippines. ওকে, আমরা সকলে জানি আমরা এখন চতুর্থ শিল্প বিপ্লবে আছি, ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। প্রথম ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যখন হয়েছিল, ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন স্টিম ইঞ্জিনের মাধ্যমে। যখন স্টিম ইঞ্জিন আবিষ্কার হলো তখন প্রথম শিল্প বিপ্লব হলো এবং এটা সারা পৃথিবীতে চলে আসতে 100 বছর সময় লেগেছিল। আমাদের
স্টিম ইঞ্জিন যখন আবিষ্কার হয়েছে, এই স্টিম ইঞ্জিনটার আবিষ্কারটা সারা পৃথিবীতে পৌঁছে যেতে বা এর প্রয়োগটা সারা পৃথিবীতে পৌঁছে যেতে 100 বছর সময় লেগেছে। স্টিম ইঞ্জিন আবিষ্কারের ফলে স্টিম ইঞ্জিন দিয়ে ট্রেন চালানো হয়েছে, প্লেন চালানো হয়েছে। সো এটা একটা নতুন বিপ্লব হয়েছিল, যেটাকে বলা হয় ফার্স্ট ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন। সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি যখন আবিষ্কার হলো তখন সেকেন্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন শুরু হলো, এবং এটাও সারা পৃথিবীতে পৌঁছাতে 100 বছর সময় লেগেছে। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হলো ইন্টারনেট। থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন হচ্ছে ইন্টারনেট, যেটা খুব দ্রুত সারা পৃথিবীতে ছড়িয়ে গিয়েছে, এবং আমরা এখন ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে আছি, যেটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স এবং রিনিউয়েবল এনার্জি। আমরা ধারণা করছি খুব দ্রুত সারা পৃথিবীতে এই রেভলিউশন ছড়িয়ে যাবে। খুব দ্রুত আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনটা শেষ করে ফেলবো, যেমন থার্ড ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন যেভাবে শেষ করেছে। তো ইন্টারনেট যখন আসলো, আমাদের হাতের মুঠোয় পৃথিবীটা চলে আসলো, আমরা সবকিছু খুব দ্রুত রিচ করতে পারলাম। তো এটা খুব দ্রুত ছড়িয়ে গিয়েছে, এবং আমরা আশা করছি ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনও সারা পৃথিবীতে খুব দ্রুত ছড়িয়ে যাবে। তো আমি দেখাতে চাচ্ছি যে রোবোটিক্সটা কিভাবে আমাদের চারপাশে ছেয়ে গেছে, এবং বলতে চাই যে আমাদের সবকিছু, আমাদের লাইফটা ইজিয়েস্ট হওয়ার জন্য অটোমেশন চলে এসেছে। হ্যাঁ, অটোমেশন আমাদের লাইফটাকে কিন্তু আরো সহজ করে দিচ্ছে। সো চারিপাশে আমরা দেখতে পাচ্ছি সবকিছু অটোমেশন হয়ে যাচ্ছে। বাংলাদেশে অটোমেশন হচ্ছে, যেটা অ্যামাজন করেছে। অ্যামাজন একটা শপিং মলকে টোটালি অটোমেটেড, পেমেন্টের জন্য কোথাও যেতে হবে না। ওকে, আমি একটা শপিং মলে গেলাম, সেখানে কোনো একটা কিছু পছন্দ হলো, সেটা নিয়ে নিলাম, বাসায় চলে আসলাম, এবং অটোমেটিকলি পে হয়ে, অটোমেটিকলি বলতে যে আমাদের শপিং মলটা বা অ্যামাজনের এই অটোমেটেড যে মেগা শপ কিভাবে আর কোনো সাউন্ড আসছে না। আচ্ছা, সাউন্ড না আসলেও চলবে, হয়তোবা আমার মনে হয় আমরা যে জুম ইউজ করছি এখানে সাউন্ড শেয়ারটা সাপোর্ট করছে না কোনোভাবে। হ্যাঁ, সে দিয়ে নিচ্ছে, এবং তার ভার্চুয়াল কার্ডে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে, তার ভার্চুয়াল কার্ডে এগুলো অ্যাড হয়ে যাচ্ছে। এটা কিভাবে কাজ? কম্পিউটার ভিশন, ডিপ লার্নিং অ্যালগরিদম, সেন্সর ফিউশন, তিনটা জিনিস এখানে কাজ করা হয়েছে। সো আপনারা বুঝতে পারছেন, আমি আরেকটু কন্টিনিউ করি, এটা শেষ পর্যন্ত দেখেন, তারপর আকিব ভাই, স্লাইডটা একটু ফুল স্ক্রিন করলে বেটার হইতো। ভিডিওটা আমরা একটু শেষ করি। হ্যাঁ, ভিডিওটা চলছে, সো আমি কথা শুনতে পাচ্ছি, শেষ করি। আচ্ছা, এই লাইনটা আমার কাছে খুব পছন্দনীয়, নো লাইনস এটা কি করছে প্রথমত আবার ডিসক্রাইব করছি। সেটা হচ্ছে ইয়াসিনের নাম্বার আছে না, কথা বলো তো, কি হেল্প চাচ্ছে একটু দেখো। আচ্ছা, প্রথমত আমি যখন শপে ইন করছি, আমার একটা গেল, আমি যেহেতু অ্যাপসটা সেখানে কিউআর কোডের মাধ্যমে বা যে কোনো ভাবে স্ক্যান করে আমি শপিং মলে ঢুকেছি, আমার আইডিটা তার কাছে চলে গিয়েছে। আফটার দ্যাট যখন আমি শপের কোথাও কোনো প্রোডাক্ট নিতে যাচ্ছি, হ্যাঁ,
সো তখন আমার এখানে কম্পিউটার ভিশন কাজ করছে। কম্পিউটার ভিশনটা কি? কম্পিউটার ভিশনের একটা অনেক বড় পার্ট হচ্ছে ইমেজ প্রসেসিং। এখানে অনেকগুলো ক্যামেরা আছে, এই শপের মধ্যে কম্পিউটার ভিশন নিয়ে কাজ করা হয়েছে। আপনি যখন শপের ভিতরে ঢুকবেন, আপনি কোন পাশ দিয়ে যাচ্ছেন, কিভাবে কি করছেন, আপনার নাম আকিব, আপনার এজ এত, এই ডাটাগুলো তাদের কাছে আছে এবং ক্যামেরার মাধ্যমে সেগুলো বুঝতে পারছেন। আপনি যখন মানে একটা ইমেজ প্রসেসিং এর মাধ্যমে আপনি যখন কোনো প্রোডাক্ট হাতে নিচ্ছেন, সেখানে সেন্সর আছে। আপনি যখন প্রোডাক্টটা হাতে নিচ্ছেন, তারা কাউন্ট করে নিচ্ছে যে ক্যামেরার মাধ্যমে দেখছে এই ব্যক্তি এবং এই প্রোডাক্টটা নিচ্ছে। তখন অটোমেটিক্যালি আপনার কার্টে, আপনার অ্যাপসে অ্যাড হয়ে যাচ্ছে এবং সেখান থেকে আপনি পে করতে পারছেন। এবং এখানে সিকিউরিটি সিস্টেমও অনেক বেশি। এখানে অটোমেশনের মাধ্যমে সিকিউরিটি সিস্টেম দেওয়া হয়েছে, যার ফলে চুরির কোনো সম্ভাবনা নেই। স্টাডি করার জন্য, তো আমি স্টাডি করতে গিয়ে ইনফরমেশন গুলো কালেক্ট করেছি। তো আপনারা দেখতে পাচ্ছেন পৃথিবীটা অটোমেশন হয়ে যাচ্ছে এই 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে। আমাদের বাংলাদেশে এখনো মেগা শপটা অটোমেটেড হয়নি, হয়ে যাবে সামনে। তো এটা একটা রোবোটিক্স এর পার্ট। সো আমরা দেখতে পেলাম যে শপ বা কোনো মার্কেট এটা অটোমেশন হয়ে যাচ্ছে এবং অন্যান্য দেশে হয়েছে। এরপর আমি আসি টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে, অটোমেশন ইন টেক্সটাইল ইন্ডাস্ট্রি। টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে কিন্তু এখন অনেক মেশিন চলে এসেছে, যেগুলো আগে ডিজাইন থাকতো, বাট একটা শার্ট সেলাই করার জন্য কিন্তু টোটালি মেশিনটা প্রিন্ট করতো না আগের ক্ষেত্রে। বাট এখনকার যে মেশিন গুলো এসেছে, সেগুলোতে আপনি শার্টের সাইজ দিবেন, কিভাবে ডিজাইন করে কিভাবে সেলাই করতে হবে, এই ইনপুটটা আপনি দিবেন, অটোমেটিক্যালি মেশিনের মাধ্যমে সেগুলো প্রিন্ট হয়ে যাবে। এবং এর ফলে প্রোডাক্টিভিটি বা প্রোডাকশন রেট 200 গুণ বেড়ে গিয়েছে। এর ফলে প্রোডাকশন রেটটা 200 গুণ বেড়ে গিয়েছে। এবং যে মেশিনের আমি কথা বললাম, এই মেশিনটা বাংলাদেশেও এসেছে। বাংলাদেশেও অনেক গার্মেন্টস এ এই মেশিনটা আছে এবং সেলও করে। ঠিক আছে, হ্যাঁ, স্লাইডটা একটু ফুল স্ক্রিন করলে ভালো হতো, সবাই বলতেছে। ইটস ওকে, ঠিক আছে। সো আমরা বুঝতে পারছি অটোমেশনটা কিন্তু সব দিক থেকে চলে এসেছে। সো আমরা দেখলাম যে শপিং মলে অটোমেশন, আমাদের টেক্সটাইল ইন্ডাস্ট্রিতে অটোমেশন, এটা রোবোটিক্স এর পার্ট। আপনি একটা অটোমেশন করতে যাবেন, অবশ্যই এখানে রোবোটিক্স এর অনেক বড় সেগমেন্ট আছে। কিছুদিন আগে বা এখনো যে আমরা কোভিড-19 এর প্রথমে চায়নাতে, তখন কিন্তু চায়নার অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছিল এবং হসপিটালগুলোতে তখন চায়না কি করেছিল, রোবট নিয়ে এসেছিল। যে রোবট গুলা কি করতো, হসপিটালটাকে ডিসইনফেক্ট করতো আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে। ইউভি সিস্টেম ছিল ওটাতে, আল্ট্রাভায়োলেট রশ্মির মাধ্যমে এটা ডিসইনফেক্ট করে ফেলতো এবং ডক্টররা মানে দূর থেকে পেশেন্টদের দেখতে পারতো, অর্থাৎ রিমোট কন্ট্রোলিং এর মাধ্যমে পেশেন্টদের তারা দেখতো। এর ফলে ডক্টররা কিন্তু কম ইনফেক্ট হয়েছে। সো মেডিকেল ইন্ডাস্ট্রিতে রোবোটিক্স এর অনেক বড় একটা অবদান রয়েছে এবং আমাদের বাংলাদেশের ক্ষেত্রেও যদি রোবট ইউজ করা হতো মেডিকেল সেক্টরে, আশা করছি আমাদের যে দেশে অনেক ডক্টর ইনফেক্ট হয়েছে হয়তো বা সেটা হতো না, তার থেকে কম ইনফেক্ট হতো। এবং আমরাও মেডিকেলের ক্ষেত্রে কিছু রোবট নিয়ে কাজ করেছি। আচ্ছা, তো আমরা দেখলাম যে মেডিকেলের ক্ষেত্রে রোবোটিক্স এর কাজ রয়েছে এবং রোবোটিক্স এর অবদান রয়েছে। স্লাইড নেক্সট করছি, বাট নেক্সট হচ্ছে না। আচ্ছা, আমি একটু এটা জুম আউট করে ফেলি। নেক্সট, আচ্ছা, অটোমেটেড ট্রান্সপোর্টেশন সেলফ ড্রাইভিং রোবট। হ্যাঁ, আমাদের জাপান বাংলাদেশ রোবোটিক্স এর সাথে একটা ইউএস এর কোম্পানির কোলাবোরেশন আছে, সেটা হচ্ছে ইউএস আরবট। হ্যাঁ, তো সেখানে সেটা হচ্ছে সিলিকন ভ্যালিতে, তারা বিভিন্ন রোবট নিয়ে কাজ করছে। তারা সেখানে বললো যে তাদের ওখানে এই অটোমেটেড যে ভেহিকল গুলো আছে, মানুষরা অটোমেটেড ভেহিকল সেখানে অটোমেটেড ভেহিকল ড্রাইভ করতে খুব পছন্দ করছে। ড্রাইভ আই মিন
ব্যবহার করতে পছন্দ করছে। কারণ অটোমেটেড ভেহিকলটা এরকম যে আমি লোকেশন সেট করে দিলাম যে বসুন্ধরা শপিং মলে আমি যাব, আমার গাড়ি অটোমেটিকলি কোন রকম বাধা বিঘ্ন পেরিয়ে এবং কোন রকম অ্যাক্সিডেন্ট পেরিয়ে সেখানে পৌঁছে দিবে। এটা খুবই মজার এবং এই প্রযুক্তি আমেরিকাতে চলে এসেছে এবং এটা নিয়ে আরো রিসার্চ হচ্ছে, অটোমেটেড ভেহিকল নিয়ে রিসার্চ হচ্ছে। এটা খুব শীঘ্রই হয়তো আমাদের দেশেও চলে আসবে। সো এই অটোমেটেড ভেহিকলের ক্ষেত্রেও কিন্তু রোবোটিক্স রয়েছে। আবার আমি যদি ড্রোনের কথা বলি, ড্রোনটাও ইজ আ ভেহিকল যেটা কোনো প্রোডাক্ট ডেলিভারি করতে পারে বা কোনো প্রোডাক্ট কোনো কিছু অবজেক্ট সে নিয়ে যেতে পারে, ডেলিভারি করতে পারে বা গ্রাব করে কোথাও দিয়ে রাখতে পারে, পিক আপ করতে পারে। সো ড্রোনটার যদি কথা বলি, ড্রোনেও কিন্তু আমরা অটোমেটিক্যালি কাজ করাতে পারি। যেমন ডিফেন্সের আলোচনাটা আমি পরে আছে আমার, তারপর আমি বলি ডিফেন্সের ক্ষেত্রে কিন্তু রোবোটিক্সে আমরা দেখেছি যে বিভিন্ন দেশ ড্রোনের মাধ্যমে অ্যাটাক করছে। ড্রোনটা কিন্তু এটা অটো সেলফ ড্রাইভিং একটা জিনিস। ড্রোন আমরা জানি যে রিমোট দিয়ে কন্ট্রোল করতে হয়, কিন্তু এটার মধ্যে অটোমেশন থাকে। ড্রোনের মধ্যে অবশ্যই অটোমেশন থাকতে হবে, তাছাড়া কিন্তু এটা ড্রোন না, এটাকে টয় বলতে হবে। এটা একটা খেলনা টয়, তাছাড়া কিছুই না। সো এটা একটা অটোমেশন ট্রান্সপোর্টের একটা উদাহরণ হিসেবে আমি দিলাম। এবার সিকিউরিটি বা ডিফেন্সে আসি। আমরা জানি যে প্রযুক্তিতে যে দেশ যত বেশি উন্নত, সে দেশের ডিফেন্স তত বেশি হয়েছে। যে রোবটগুলোকে শুট করলেও কিছু হয় না, শুট করলেও কিচ্ছু হবে না, বরং আপনাকে উল্টা শুট করবে। তো ইউএস এর রোবট গুলো ডিফেন্সের জন্য বেসিক্যালি তৈরি করা হয়েছে। বোস্টন ডায়নামিক্স তৈরি করেছে। বোস্টন ডায়নামিক্স লিখে সার্চ দিলে আপনারা ওই রোবট গুলো দেখতে পারবেন। এছাড়া আমরা দেখেছি যে কিছুদিন আগে ইরানে ড্রোন হামলা হলো বা ইউএস এর ড্রোন দিয়ে হামলা করলো। হ্যাঁ, তো এটা এই ড্রোনটা এগুলো রোবোটিক্স এর পার্ট। তো ডিফেন্স ও রোবোটিক্স এর অনেক বড় একটা সেগমেন্ট রয়েছে এবং আমাদের বাংলাদেশেও রোবোটিক্স এ কাজ রয়েছে ডিফেন্সে। যেমন আমাদের বাংলাদেশ আর্মিতে ড্রোন নিয়ে কাজ হয় এবং আমাদের টিমই সেখানে কাজ করেছে। বিজিবিতে কাজ হয় ড্রোন নিয়ে, তারা রিসার্চ করছে, রিসার্চ পারপাস কাজ করা হয়। এছাড়া বাংলাদেশ আর্মিতে তো আরো শক্তিশালী ড্রোন আছেই। আচ্ছা, আমাকে নেক্সট করতে হলে কি করতে হবে? নেক্সট তো হচ্ছে না, নেক্সট। আচ্ছা, রোবোটিক্স ইন রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট রোবট সম্পর্কে আসলে আমরা অনেক আগে থেকে জানি, কারণ আমাদের ঢাকাতেই রেস্টুরেন্টে রোবট আছে, কিছু কিছু রেস্টুরেন্টে, কিন্তু সেগুলো খুব একটা ডেভেলপ না, লাইন ফলো করে চলে। রেস্টুরেন্ট রোবট বিভিন্ন ধরনের হতে পারে। একটা হতে পারে যে সে খাবার তৈরি করছে, আরেকটা হতে পারে সে খাবার ডেলিভারি দিচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি রেস্টুরেন্টেও কিন্তু রোবোটিক্স এর ছোঁয়াটা আছে। সো রোবটটা রেস্টুরেন্টে দিয়ে লাভটা কি? লাভটা হচ্ছে এখানে যে একটা ওয়েটার থাকতো, সে 24 ঘন্টা কাজ করতে পারতো না, বাট আমার রোবটটা সেটা কিন্তু করতে পারবে। হতে পারে ব্যাটারিটা চেঞ্জ করে আরেকটা ব্যাটারি ইউজ করবো, এই আমাদের জীবনটা আরো সহজ হয়ে যায়। তো রেস্টুরেন্ট রোবটের অর্ডার পেয়েছি, যেটা সাজেক ভ্যালিতে 5টা রোবট যাবে। সাজেক ভ্যালিতে একটা রিসোর্ট হচ্ছে যেখানে রেস্টুরেন্ট থাকবে এবং সেখানে ডেলিভারি দেওয়ার জন্য রোবট দরকার হবে। তো সেখানে আমাদের কাছ থেকে আসলে অর্ডার করা হয়েছে, আমরা এরকম রেস্টুরেন্ট রোবট তৈরি করছি। এরপর আসি এডুকেশন। আচ্ছা, হ্যাঁ, এডুকেশনের ক্ষেত্রেও কিন্তু রোবোটিক্সটা রয়েছে। মানে রোবট দিয়ে শিক্ষা দেওয়া হচ্ছে। এটা চায়নার বেশ কিছু স্কুল আমি দেখেছি যেখানে বাচ্চাদেরকে রোবট দিয়ে পড়ানো হয়, রোবট বাচ্চাদেরকে শেখায়। এবং এর উদাহরণ হিসেবে আমি আমাদের একটা রোবটের কথা বলবো। আমরা এডুকেশনাল রোবট নিয়ে কাজ করছি। আমাদের রোবটের ফিচার গুলো একটু বলি। আমাদের রোবট যেটা করতে পারে, স্টুডেন্টের সাথে কনভারসেশন করতে পারে। আমাদের রোবটে ক্লাস 1 থেকে 5 পর্যন্ত বইয়ের ডাটা গুলো আছে, সেখান থেকে সে পড়াতে পারবে বাচ্চাদের সাথে খেলতে পারবে। বাচ্চারা যদি বলে ডান্স করো, ডান্স করতে পারবে, কবিতা ছড়া বলতে পারবে, অঙ্ক করতে পারবে মুখে মুখে। যদি বলে 10-এর সাথে 2 গুণ করো কত হয়, এই ধরনের অঙ্ক করতে পারবে। অথবা কোনো খাতায় যদি কেউ অঙ্ক লিখে দেয়, জেনারেল ম্যাথ আর কি, যোগ বিয়োগ গুণ ভাগ, এগুলোকে জেনারেল ম্যাথ বলছি, এগুলোকে সে স্ক্যান করে সে এই ম্যাথটাকে সলভ করে দিতে পারবে। আরো বিশেষ কিছু ফিচার আছে হ্যাঁ আমাদের এই রোবটে। তো এটা আমরাই তৈরি করেছি বাংলাদেশ থেকে। সো আমাদেরটা দিয়ে উদাহরণ দিলাম এবং এটা খুব শীঘ্রই ইনশাআল্লাহ আমরা
বাজারজাত করব। সো হোম মেইনটেনেন্স, আসলে রোবটের কথা যখন আমরা চিন্তা করি হোম মেইনটেনেন্সেরটাই প্রথমে মনে পড়ে। যেমন আমার অফিসে বা বাসায় অনেকে আসতে বলে আপনার বাসায় একটা রোবট রাখলে ভালো হতো না, আপনার সব কাজগুলো করে দিল, আপনি তো একা থাকেন বাসায়, আপনার কাজের জন্য একটা রোবট থাকলে ভালো হতো। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে রোবট আসিমো, এটা হোন্ডা কোম্পানি তৈরি করে এই রোবটটা এবং খুবই অ্যাডভান্স লেভেলের একটা রোবট। এই রোবটটা এখানে হোম মেইনটেনেন্সের কাজে ব্যবহার করা হয়েছে, সে কফি এনে দিচ্ছে এবং যাবতীয় কাজ সে করতে পারবে। তো হ্যাঁ, আমাদের যদি আপনারা এরকম থিঙ্ক করেন যে হ্যাঁ আমাদের বাসায় যদি একটা রোবট থাকতো যে আমাদের ঝাড়ু দিবে, অন্যান্য যে কাজগুলো আছে সেগুলো করতে পারবে, এটা সম্ভব এবং সামনে আসবে বলে আমরা বিশ্বাসী। যেহেতু আমরা ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশনে এসে গিয়েছি এবং এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং রোবোটিক্স, হয়তোবা এটা আপনাদের মাধ্যমেই কোনো এক সময় এই রোবট তৈরি হয়ে যাবে। তো হ্যাঁ, ওকে, তো আপনারা আমার সম্পর্কে আসলে ভিডিও দেখেছেন, ভিডিও দেখে আমার বায়োটা বুঝতে পেরেছেন। তারপর আমি একটু বলবো, কারণ আমি একটু বর্ণনা করতে চাই আমার অ্যাচিভমেন্ট। আমি লাইফে অনেক কম্পিটিশনে গিয়েছি, কিছু কিছু কম্পিটিশনের কথা এখানে তুলে ধরেছি। এজন্যই তুলে ধরছি আপনারা যারা আজকে আছেন ফ্রেশার বা বিভিন্ন ইনটেকে বিভিন্ন সেমিস্টারে আছেন, তারা আপনারা কম্পিটিশনে যাবেন। এটার জন্য আমি তুলে ধরবো স্টুডেন্ট স্ট্যাটাস চ্যাপ্টার 2, এটা গভর্নমেন্টের একটা কম্পিটিশন, এটা এখনো হয় এবং বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে এটা এখনো হচ্ছে, রানিং আছে, কিছুদিন আগে একটা হলো সম্ভবত। তো স্টুডেন্ট টু স্টার্টআপ চ্যাপ্টার 2 তে আমি চ্যাম্পিয়ন হয়েছি, যেটার প্রাইস মানি ছিল 10 লাখ টাকা। ইউনিকর্ন 19 ইউএম কলকাতা, এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছিল, যেটার প্রাইস মানি ছিল 1200 ইউএস আইবিএম ইউএসডি। সো এখানে আমি হিউম্যানয়েড রোবট নিয়ে গেছিলাম, যেটা কলকাতা ভার্সন করেছিলাম, অর্থাৎ কলকাতায় কথা বলতে রাখি। হ্যাঁ, ওকে, বিথ্রু 2019 রিনিউয়েবল এনার্জি, হ্যাঁ এটা একটা কম্পিটিশন ছিল, যেটা রিনিউয়েবল এনার্জি বেস কম্পিটিশন, যেখানে মিনিস্ট্রি অফ পাওয়ার ছিল ওখানে আমি চ্যাম্পিয়ন হই, এটার প্রাইস মানি ছিল 5 লাখ টাকা। আচ্ছা, এছাড়া আরো ছিল টেকরিতে আইআইটি কানপুর বাংলাদেশ রাউন্ড, এবং আমি বলতে চাই যে আমাদের ভার্সিটি ত্রিপলি ডিপার্টমেন্ট থেকে এটা সম্ভবত 2016 অথবা 17-এ আইআইটি কানপুর ইন্ডিয়াতে গিয়ে তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং লাইন অটোনোমাস রোবোটিক্স কম্পিটিশনে তারা চ্যাম্পিয়ন হয়ে এসেছে এবং এটা অনেক বড় একটা কম্পিটিশন, টেকরিতে আইআইটি কানপুর, যেটা উপমহাদেশের একটা সবচেয়ে বড় কম্পিটিশন। হ্যাঁ, এটা আমাদের বিউবিটির জন্য একটা গর্বের বিষয়। এবং টেকনোক্রেসি 2092, এখানে আমি চ্যাম্পিয়ন হয়েছি, এখানে হিউম্যান রোবট ছিল। আচ্ছা, এছাড়া আরো কম্পিটিশনে আমার কিছু অ্যাচিভমেন্ট আছে, এগুলো স্কিপ করছি। আচ্ছা, প্রফেশনাল এক্সপেরিয়েন্সের ক্ষেত্রে আমি জাপান বাংলাদেশ রোবোটিক্স এখনো আছি টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে, এবং রোবোটেক ভ্যালি এখানে আমি সিইও হিসেবে আছি। পাশাপাশি বাংলাদেশ অ্যাডভান্স রোবোটিক রিসার্চ সেন্টার, এখানে আমি ছিলাম কিছুদিন। রোবোটিক্স ইঞ্জিনিয়ার হিসেবে ছিলাম রাফোসফট সফটওয়্যার এন্ড রোবোটিক ফার্মে। হ্যাঁ, তো প্রথমে এবার আমি আসবো এবং আমার সাথে আপনারা অবশ্যই রেসপন্স করবেন। হ্যাঁ, কারণ আমরা চাইবো বা আমি চাচ্ছি যে আমরা যেন এখান থেকে কিছুটা শুরু করতে পারি বা শিখতে পারি। সো প্রথমে আসি, রোবট বলতে আমরা কি বুঝি, ডেফিনেশন অফ আ রোবট। রোবটের ডেফিনেশন, especially one programmable by a computer capable of carrying out a complex series of activities automatically. অর্থাৎ আমার রোবটের ক্ষেত্রে তিনটা রিকোয়ারমেন্ট থাকবে, তিনটা পয়েন্ট থাকতেই হবে। একটা হচ্ছে রিপ্রোগ্রামেবল মানে আমি মডিউলটাকে বা ডিভাইসটাকে বারবার প্রোগ্রাম দিতে পারবো। আমি একটা বাজার থেকে খেলনা কিনে আনলাম, কিন্তু সেটাকে প্রোগ্রাম দিতে পারতেছি না, খেলনা যেটাই ফাংশন দেওয়া আছে সেটাই কাজ করে, আর কিছু করে না, এটা রোবট না, এটা হচ্ছে টয়। সো আমার রোবট অবশ্যই রিপ্রোগ্রামেবল হবে, অর্থাৎ বারবার প্রোগ্রাম দিতে পারবো। মাল্টিপল ফাংশন, আমার রোবটে একটা ফাংশন আছে, এটা কোনো রোবটের ডেফিনিশনে পড়বে না, অবশ্যই রোবটের মধ্যে মাল্টিপল ফাংশন থাকতে হবে। তৃতীয় পয়েন্ট, ইন্টেলিজেন্স, রোবটের মধ্যে একটা ইন্টেলিজেন্স থাকতেই হবে, অর্থাৎ তার মধ্যে একটু বুদ্ধি থাকতেই হবে, তাহলে সেটাকে রোবট বলে গণ্য করা হবে। ধরেন আপনার একটা রোবট, আমি
এটা হচ্ছে ইন্টেলিজেন্স। বা আমি এই যে হাত নাড়ালাম, সে হাত নাড়ানো শিখে পরবর্তীতে হাত নাড়াচ্ছে, এটা হচ্ছে ইন্টেলিজেন্স। এই তিনটা বিষয়, ঠিক আছে? তো প্রথমত রিপ্রোগ্রামেবল, তারপর মাল্টিপল অ্যাকশন, ইন্টেলিজেন্স। আচ্ছা, এই জিনিসটা আমরা মাথায় রাখবো। এরপর আসি রোবোটিক্সটা। আমাদের ট্রিপলি ডিপার্টমেন্ট আছে, তো রোবোটিক্সটা এমন একটা কোর্স বা এমন একটা বিষয় যেখানে কয়েকটা সাবজেক্টের কম্বিনেশন। আমাদের ছোট রোবটটা দাও তো, ছোট রোবটটা দাও, ছোট রোবটটা কোনটা? আচ্ছা, ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক। ছোট রোবটটা দাও। ইনফরমেশন ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, এই চারটা সাবজেক্টের একটা কম্বিনেশন। সাপোজ আমার এটা একটা রোবট, সাপোজ না, এটা আসলে একটা রোবট। তো আমি এটাকে অন করলাম, আমি জানি না দেখা যাচ্ছে কিনা। আমার দেখা যাচ্ছে কি? একটু রেসপন্স করবেন কাইন্ডলি, টেক্সট দেখা যাচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। তো এই রোবটের ভিতরে আমার কিন্তু প্রোগ্রাম দেয়া আছে, অবশ্যই প্রোগ্রাম দেয়া আছে, হ্যাঁ। এবং এটা রিপ্রোগ্রামেবল, বারবার আমি প্রোগ্রাম দিতে পারবো। এটা আইসি বারবার আমি চেঞ্জ করতে পারবো, প্রোগ্রামিং যে মাইক্রো কন্ট্রোলার আছে বারবার চেঞ্জ করতে পারবো। আচ্ছা, এটা একটা আমাকে প্রোগ্রাম দিতে হচ্ছে, অর্থাৎ আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জানতে হবে। একটা রোবটের ক্ষেত্রে মাস্ট আমাকে কোড করতেই হবে, তো আমাকে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং জানতেই হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, এই রোবটটা যে ডিজাইন করা হয়েছে এটা ডান্স করতে পারে, এটা এক পায়ে দাঁড়িয়ে ডান্স করতে পারে। তো এই যে এক পায়ে দাঁড়িয়ে কোন অ্যাঙ্গেলে থাকলে এটা পড়বে না, কিভাবে ডিজাইন করতে হবে, কিভাবে হাতগুলো নাড়ালে এটা পড়বে না, হ্যাঁ, এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ, ফুললি ডিজাইন। এটা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর কাজ। আর এখানে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর আরো কাজ আছে। ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং এর যদি কথা বলি, আমার যে সার্কিট সিমুলেশন বা ডিজাইন, সার্কিট ডিজাইনটা, কানেকশন গুলো, এগুলো ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং এর মধ্যে পড়ে। তো এখানে সবকিছুরই একটা পার্ট কম্বিনেশন করে আমাদের এই রোবট তৈরি করে। এবং এটা কিন্তু এই যে রোবটটা দেখতে পাচ্ছি, এটা এডুকেশনাল রোবটের যে কথা বললাম, ছোট রোবট, এটা কিন্তু সেই এডুকেশনাল রোবট। এবং এটা নিয়ে আমি অনেকদিন থেকে কাজ করছি, অল্প অল্প করে কাজ করা হয়, বাট অনেকদিন থেকে কাজ করা হচ্ছে। তো আমার কিন্তু টিম আছে, মেকানিক্যাল টিম আছে, হ্যাঁ, ইলেকট্রনিক্স এর পার্টটা আমি দেখি, প্রোগ্রামিং এর পার্টটাও আমি দেখি, কিন্তু আমার আরো প্রোগ্রামার আছে এখানে আমাদের রোবটের ভ্যালিতে। তো আমি বোঝাতে পারলাম যে একটা রোবট কিন্তু কয়েকটা বিষয়ের অন্তর্ভুক্ত। তো আমরা যখন কোনো কম্পিটিশনে যাব বা কোনো প্রজেক্ট তৈরি করব রোবোটিক্স এর ক্ষেত্রে, যদি ভালো পারফরমেন্স দিতে চাই, ভালো কিছু করতে চাই, আমাদের কিন্তু টিম গঠন করতে হবে। আপনারা দেখবেন কম্পিটিশন বলতে আমি মনে করি যে ইন্টারন্যাশনাল কম্পিটিশন গুলোকে আমাদের ধরতে হবে। কিছুদিন আগে আমাদের মার্স রোভার যে কম্পিটিশন হয়, ইন্টারন্যাশনাল মার্স রোভার কম্পিটিশন, সেখানে ইউএসএ তে বাংলাদেশ থেকে আমরা জানি যে ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটি সেখানে 6th হয়েছে সারা পৃথিবীর মধ্যে, হ্যাঁ। তো এখানে ছিল ইন্ডিপেন্ডেন্স ইউনিভার্সিটির যে দায়িত্বে ছিল, লেকচারার হিসেবে ছিল তখন আল আরাবি ভাই ফ্রম বুয়েট। উনি আমার খুব ক্লোজ একজন মানুষ। আরাবি ভাই যে টিমটা গঠন করেছিল এবং আইইউবির যে ল্যাব ছিল, ওখানে তারা সারা দিন রাত কাজ করেছে। ওইখানে টিমে তাদের অনেক মেম্বার ছিল এবং মেম্বার বিভিন্ন টপিক নিয়ে কাজ করেছে এবং কম্বিনেশন করে একটা রোভার তৈরি করেছে, যেটা তারা সারা পৃথিবীতে একটা 6th প্লেস নিয়ে এসেছে, হ্যাঁ। তো আমরা চিন্তা করব একটা ভালো কম্পিটিশনকে টার্গেট করব এবং সেটার উপর ডিপেন্ড করে আমরা টিম গঠন করব এবং অবশ্যই টিম নিয়ে তারাই থাকবে যারা পরিশ্রম। আমি রোবোটিক্স নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি। তো আমার অনেক ফেইলার আছে। প্রথম দিকে পারতাম না, এমন হয়েছে যে পারতাম না, কষ্ট পাইছে, অনেক খারাপ লাগতেছে, কান্নাকাটি, যখন ছোট ছিলাম এরকমটা হতো। সো তারপর আমি ছেড়ে না দিয়ে যে কাজ করছি, এটা কারণ হচ্ছে আমার একটা ভালো লাগা বা ভালোবাসা আছে, যেটা মানে বারবার বা অনেকদিন ধরে কাজ করলে আমার এটার মধ্যে প্যারা লাগে না। মানে কথা হচ্ছে যে আমি যদি কন্টিনিউয়াস কাজ করি, আমার এটা প্যারা লাগতেছে না, আই এনজয় দিস ওয়ার্ক। তো এই ধরনের পিপল লাগবে কাজ করার জন্য, তাহলে সেখান থেকে একটা ভালো আউটপুট পাওয়া যাবে। যে আমাদের রোবোটিক্স এর ক্ষেত্রে আমাদের একটা টিম কম্বিনেশন দরকার। এবং এবার আমরা যে রোবোটিক্স শিখবো, এটার উদ্দেশ্যটা কি, কেন আমরা রোবোটিক্সটা শিখবো, বা
কম্পিটিশনের কথা যদি আমি বলি, এখানে কম্পিটিশন কি কি হতে পারে সেটা আমি উল্লেখ করছি। আচ্ছা, রোবোটিক্স শেখার পারপাস আমরা 3টা ধাপে আমি এখানে ভাগ করেছি। একটা হচ্ছে কম্পিটিশন, রোবোটিক্স শিখে আমি বিভিন্ন কম্পিটিশনে যেতে পারবো। সেকেন্ড অপশন হচ্ছে আমি রিসার্চ করতে পারবো। থার্ড অপশন হচ্ছে জব অপরচুনিটি, জবের ক্ষেত্রে আমার অপরচুনিটি গুলো কি, আমি এটা নিয়েও কথা বলবো। তো প্রথমে আমি কম্পিটিশন নিয়ে আসছি। আমরা যারা আজকে রোবোটিক্সের পথে যেতে চাচ্ছি, তারা কোন কোন কম্পিটিশনে যেতে পারি বা কি করতে পারি, আমি বেশ কয়েকটা কম্পিটিশন এখানে উল্লেখ করব। তার মধ্যে আমি দেখাবো একটা রোবো ওয়ার্ল্ড, ইটস আ খুবই ফেমাস একটা কম্পিটিশন এবং আমাদের বাংলাদেশে অনেক অনেক এই কম্পিটিশনটা হয়, হ্যাঁ, এবং দেশের বাইরে এটার প্রাইস মানি বা যে উইনারদের যে প্রাইস এটা অনেক বেশি থাকে, $1,000,000 থাকে, হ্যাঁ। তো আমি একটু প্লে করছি। আমার মনে হয় এটার সাউন্ডটা শেয়ার হবে না, হ্যাঁ, এখন না হলে তো কিছু করার নাই। ওকে, শেয়ার করছি। যে আমার রোবট থাকবে যেটা অনেক পাওয়ারফুল এবং সেটা কি করবে, অন্য রোবটকে হিট করবে। যতবার হিট করবে ততবার আমি পয়েন্ট পাবো, হ্যাঁ। তো এখানে কিছু ব্যাপার আছে, ফাউল আছে, আরো কিছু ব্যাপার আছে, হ্যাঁ। তো এটা রুলস এর উপর ডিপেন্ড করে কোন কম্পিটিশনে কোন রুলস দিচ্ছে। বাট মেইন থিমটা হচ্ছে আমাকে হিট করে অন্য রোবটকে ভাঙতে হবে। এটাকে বলা হয় রোবো ওয়ার। খুবই জনপ্রিয় একটা কম্পিটিশন, কিন্তু এই রোবটগুলো তৈরি করতে একটু খরচ বেশি, কারণ আপনি অনেক খরচ করে একটা রোবট বানালেন, কম্পিটিশনে গেলেন, আপনার কম্পিটিশন তো ফাইট করবে, আপনার রোবট তো ফাইট করবে, অন্য রোবট এসে আপনার রোবটটাকে ড্যামেজ করে দিল, আবার তৈরি করতে হবে। সো এটার ক্ষেত্রে একটু কস্টলি। এবং আমি আমার লাইফে আসলে রোবোওয়ার পার্সোনালি আমি করিনি, এটা সব দিকে তো আর যাওয়া যায় না, আমার যে দিকটা ভালো লেগেছে আমি সেটা করেছি। আপনাদের যদি এটা ভালো লাগে ইউ ক্যান। আমাদের এটা অস্ট্রেলিয়াতে একটা আচ্ছা, দরকার নেই। ব্যাপারটা হচ্ছে একটা ওয়ে পয়েন্ট আপনাকে দিবে ড্রোন কম্পিটিশনে, সেই ওয়ে পয়েন্ট অনুযায়ী আপনাকে ট্রাভেল করে আসতে হবে এবং কোথাও কোনো ধাক্কা খাওয়া যাবে না, বা কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হওয়া যাবে। অ্যাক্সিডেন্ট হয় কোথাও তাহলে আপনার নেগেটিভ পয়েন্ট হবে, ব্যাপারটা এরকম। এবং এটা আমরা দেখতে পাচ্ছি, এটা এফপিভি রেসিং, অর্থাৎ ড্রোনে যে ক্যামেরা থাকবে সেটা দেখে দেখে আপনাকে ফ্লাই করতে হবে। আবার আমাদের বাংলাদেশে যেটা হয়, সরাসরি ড্রোন দেখে ফ্লাই করতে পারবেন, এটা বাংলাদেশেরটা আরো সহজ হয়। তো আমি ইন্ডিয়াতে গিয়েছিলাম, ইন্ডিয়াতেও সরাসরি ড্রোন দেখে ফ্লাই করতে হয়। বাট অস্ট্রেলিয়ার যেটা, এটা অনেক নামি দামি একটা কম্পিটিশন এবং যেটার প্রাইস মানিও অনেক বেশি এবং এফপিভি কম্পিটিশন হয়। থ্যাংক ইউ। আচ্ছা, এরপর আমরা আসি রোবো সকার, যেটা খুবই জনপ্রিয় একটা কম্পিটিশন এবং খুব কম খরচে এই রোবটটা বানানো যায়। এই কম্পিটিশনটা বেসিক্যালি আমরা অ্যারেঞ্জ করেছিলাম, এটা ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটিতে।
আচ্ছা, তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে দুইটা রোবট থাকবে যাদের মধ্যে খেলাটা হবে এবং এই রোবট গুলোকে রিমোট দিয়ে কন্ট্রোল করতে হবে। এটা রিমোট হতে পারে বা যে কোনো ডিভাইস হতে পারে, মানে দূর থেকে কন্ট্রোল করতে হবে। যে যে রোবটটা নিয়ন্ত্রণ করবে তার দায়িত্ব থাকবে যে অপোজিট গোল পোস্টে গোল দেয়া। তো যে যতটা বেশি গোল দিতে পারে সে উইনার। খুব মজার একটা কম্পিটিশন, এটা একটা গেমস এর মতো আসলে, জাস্ট ফিজিক্যালি আমি খেলতে পারছি। খুবই মজার একটা কম্পিটিশন এবং এই রোবট গুলো বানাতে খুবই কম খরচ, খুব একটা বেশি খরচ হয় না। হ্যাঁ, তো আপনারা যারা বিগিনার এবং কম খরচে কম্পিটিশনে যেতে চান, এইটা কিন্তু আপনার জন্য একটা বেস্ট রোবোসকার। আচ্ছা, এবার আসি লাইন ফলোইং রোবোটিক্স কম্পিটিশন, যেটা প্লে করলে বুঝতে পারবো আমরা। আচ্ছা, তো আমরা দেখতে পাচ্ছি যে রোবটটা লাইন ফলো করে যাচ্ছে এবং যদি কোনো অবস্ট্যাকল থাকে সেগুলোকে অ্যাভয়েড করে তার গন্তব্যস্থলে যাচ্ছে এবং কত সময়ের মধ্যে বা কত কম সময়ের মধ্যে তার গন্তব্যস্থলে পৌঁছাতে পারে এবং অন্যান্য রোবটের তুলনায় যদি বেশি দ্রুত পৌঁছাতে পারে তাহলে সে ফার্স্ট। হ্যাঁ, তো এগুলো হচ্ছে কম্পিটিশন। ওকে, সো বাংলাদেশ রোবট অলিম্পিয়াড আমি এই সেকশনটা রেখেছি কারণ এটা বাংলাদেশে একটা জনপ্রিয় কম্পিটিশন এবং সমস্যা হচ্ছে ভার্সিটি স্টুডেন্টরা এখানে অ্যাটেন্ড করতে পারবে না, কারণ এটা 18 বছরের মধ্যে যারা আছে তাদের জন্য। সো আমরা তো আসলে মনে হয় ম্যাক্সিমামই এখানে ভার্সিটি, বাট একজন ক্লাস 10 এর দেখলাম, জানি না আরো কেউ ক্লাস 10 এর বা স্কুলের আছে কিনা, তাদের জন্য এটা একটা বেস্ট কম্পিটিশন বাংলাদেশ রোবট অলিম্পিয়াড, যেখানে একটা ভালো অবস্থান করলে ইন্টারন্যাশনালি নিয়ে যাওয়া হয় এবং এটা আমি যতদূর জানি গভর্নমেন্ট থেকে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, সো আমি যদি রোবোটিক্স শিখতে চাই, এখন আমরা যারা আছি দেখলাম যে কম্পিটিশনে যাওয়া যায়, অনেক কিছু করা যায়, অনেক প্রজেক্ট ইয়ে করা যায় এবং পৃথিবীটা অটোমেশন হচ্ছে, রোবোটিক্স চলে আসছে, কিভাবে রোবোটিক্স শুরু করব? আচ্ছা, প্রথমত আমাদের বেসিক ইলেকট্রনিক্স সম্পর্কে ধারণা থাকতে হবে। আমরা বেসিক ইলেকট্রনিক্সটা শিখবো, এটা আমাকে শিখে নিতে হবে। আমরা যারা সিএসসি তে পড়েছি তাদের বেসিক ইলেকট্রনিক্স এর কিন্তু কোর্স রয়েছে, আবার ত্রিপুলিতে যারা পড়েছি তাদের তো অবশ্যই ইলেকট্রনিক্স সম্পর্কে ভালো ধারণা রয়েছে, তো পড়ানো হয়েছে। মাইক্রো কন্ট্রোলার, বেসিক ইলেকট্রনিক্সটা যখন আমরা শিখবো দ্যাটস ফাইন, তারপর আমরা মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে শিখবো। মাইক্রো কন্ট্রোলার আমি বিগিনারদের জন্য সকলকে আমি সাজেস্ট করব আরডুইনো থেকে শুরু করতে, আপনারা বুঝতে পারবেন, খুব ইজি লাগবে এবং এটা থেকে শুরু করলে আমার কাছে বেস্ট মনে হয়। হ্যাঁ, তো মাইক্রো কন্ট্রোলার আপনারা আরডুইনোর যে কোনো একটা বোর্ড ইউজ করবেন, আপনারা আরডুইনো উনো R3 টা ইউজ করতে পারেন, এটা মানে একেবারে বিগিনারদের জন্য বেস্ট। হ্যাঁ, প্রোগ্রামিং অ্যাটলিস্ট একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আচ্ছা, অ্যাটলিস্ট বললেও আমি যদি আরডুইনোটা নেই তাহলে আমাকে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা শিখতে হবে। সো আমি প্রোগ্রামিং হিসেবে প্রথমত সি শিখে নেব। ওকে, এরপর আমি যখন বিগিনার থেকে অ্যাডভান্সে যাব তারপর আস্তে আস্তে মাইক্রো কন্ট্রোলার, আরো ভালো কিছু মাইক্রো কন্ট্রোলার আছে সেগুলো ইউজ করব, আবার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আরো ভালো কিছু জানবো। সো আমার রোবোটিক্সটাকে স্টার্ট করার জন্য প্রথমত বেসিক ইলেকট্রনিক্সটা আমরা একটু স্টাডি করে নেব। এটা আপনি যদি 2 দিন চেষ্টা করেন পেরে যাবেন, আপনার যদি প্যাশন থাকে 2 দিনে আপনি কমপ্লিট করতে পারবেন। আই হোপ পসিবল। আপনি বইয়ে পড়বেন এবং পাশাপাশি ইউটিউবে কিছু ডেটা আছে ফিজিক্যালি আপনি দেখবেন এবং ইকুইপমেন্ট গুলো সাথে রাখবেন, শিখে যাবেন। আচ্ছা, মাইক্রো কন্ট্রোলারের কাজটা একটু সময় লাগবে। এটা আমাদের ভার্সিটিতে আমাদের সিএসসি ডিপার্টমেন্টে মাইক্রো কন্ট্রোলার কোর্স রয়েছে এবং সেখানে আমি দেখেছি যে 8085 এগুলো নিয়ে কাজ করানো হয়, কিন্তু আরডুইনো দিয়ে কাজ করার ব্যাপারটা আমি আসলে আমি তো আসলে কোর্স করে এসেছি, তো আরডুইনোর কাজটা আসলে ওইভাবে
মানে কোর্সের ভিতরে মনে হয় না আছে, হ্যাঁ, কারণ আর্ডিনো এমনি স্যাররা হেল্প করে, বাট আর্ডিনো কিন্তু কোর্সের ভিতরে আমাদের নেই। বাট আর্ডিনোটা আসলে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়, কারণ আর্ডিনোর মাধ্যমে স্টুডেন্টরা খুব দ্রুত শিখতে পারে। হ্যাঁ, মাইক্রোকন্ট্রোলারের অনেক কাজই আর্ডিনো দিয়ে করা যায়। আচ্ছা, এনিওয়ে আপনারা আর্ডিনোটা আসলে শুরু করতে পারেন। আচ্ছা, প্রোগ্রামিং এর ক্ষেত্রে সিটা শুরু করবেন এবং খুবই ইজি লাগবে, হ্যাঁ, যখন মাইক্রোকন্ট্রোলারে কাজ করবেন। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনারা যখন যারা সিএসসি ডিপার্টমেন্টে আছি, যখন আমরা কোড করি তখন কিন্তু একটা ফাইনাল একটা আউটপুট আসে, কিন্তু সেটা আমরা ফিজিক্যালি দেখতে পাই না। বাট রোবটে যখন সেটা আমি লোড দিব, সেই প্রোগ্রামটা লোড দিব, আপনি ফিজিক্যালি কিছু দেখতে পারবেন, যে একটা রোবট হাত পা নড়াচ্ছে বা একটা গাড়ি চলছে। তো এটা খুব মজাদার, মানে সৃষ্টির মধ্যে যে আনন্দটা, আপনি একটা জিনিস তৈরি করলেন সেটা ফিজিক্যালি দেখতে পাচ্ছেন, এটা একটা আনন্দ একটা আছে। হ্যাঁ, তো এটা যখন আপনি প্রথম দিকে কষ্ট হবে, যখন করে ফেলবেন তখন কিন্তু অনেক ভালো লাগবে। তো এখানে বেসিক ইলেকট্রনিক্সের কিছু আমি ধরে রেখেছি, বাট এগুলো দরকার নেই, কারণ এত ডিটেলসে যাবো না আমরা। তো মাইক্রোকন্ট্রোলার অনেক ধরনের আছে, 8051, এভিআর, পিক। আপনারা এভিআর নিয়ে কাজ করতে পারেন, 8051 কে আমি সাজেস্ট করবো না। এভিআর করতে পারেন, পিআইসি নিয়েও কাজ করতে পারেন। এটা আর্ডিনো উনো R3। হ্যাঁ, আচ্ছা, আর্ডিনো উনো R3। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা টোটালি একটা বোর্ড, একটা প্রোগ্রাম মাইক্রোকন্ট্রোলার বোর্ড। তার মধ্যে মাইক্রোকন্ট্রোলার হচ্ছে এটা মাইক্রোকন্ট্রোলার মানে হচ্ছে এটা একটা ব্রেইন, যেখানে আমি প্রোগ্রাম লোড দিতে পারবো। বাট এই মাইক্রোকন্ট্রোলারটাকে পরিচালনা করার জন্য টোটাল একটা এটা বোর্ড, যেখানে প্রোগ্রামেবল ইউএসবি পোর্ট রয়েছে, যেখানে ব্যারেল জ্যাক রয়েছে, যার মাধ্যমে আমি এই বোর্ডটাকে পাওয়ার দিতে পারবো, যেখানে রিসেট বাটন রয়েছে, যেখানে অন্য ডিভাইসের সাথে কানেক্ট করার জন্য আইসিএসপি পিন রয়েছে, যেখানে কমিউনিকেশন করার জন্য ট্রান্সমিটার রিসিভার পিন রয়েছে। ফুল একটা সেটআপ রয়েছে এই বোর্ডটাতে। হ্যাঁ, তো আপনারা এই বোর্ডটা নিতে পারেন, শুরু করতে পারেন। তারপর যেটা করবেন, বেসিক্যালি রোবোটিক্স এর জন্য বলেছি যে হার্ডওয়্যার লাগে, সফটওয়্যার লাগে। সফটওয়্যার হিসেবে আপনারা আর্ডিনোর জন্য আর্ডিনো আইডি ইনস্টল করবেন। এটা একটা আর্ডিনো আইডি, সেখানে আপনি কোড করতে পারবেন। আচ্ছা, এটা একটা কোড দেখানো হয়েছে এখানে বোঝানোর কিছু নাই, কারণ বোঝানো তখনই সম্ভব যখন আমরা ইনস্টল করব, আমাদের সাথে বোর্ড থাকবে, তখন আমি এটা প্র্যাকটিক্যালি দেখাতে পারবো। সো রিসার্চের ক্ষেত্রে রোবোটিক্স এর সেগমেন্টটা আসলে অনেক বেশি, কারণ এখানে অনেক রিসার্চ করা যায়। আপনারা রিসার্চ করে রিসার্চ পেপার করতে পারবেন, এবং রিসার্চ পেপারটা আপনার স্কলারশিপের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ হবে। আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু বঙ্গ রোবটটা যখন তৈরি করেছি তখন রিসার্চ পেপার লিখেছিলাম, এবং সেটা একটা কনফারেন্সে দিয়েছিলাম। সেটা একটা ইউএস এর কনফারেন্স ছিল, সেখানে আমার রোবটের পেপারটা অ্যাকসেপ্ট হয়েছে, এবং আমাকে তারা ইউএসএ তে কিন্তু ইস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটি থেকে ইনভাইট করেছে সেখানে প্রেজেন্ট থাকার জন্য। আমি যখন লেটারটা পেয়েছিলাম, আমি যখন ইউএস এর কিন্তু ভিসা খুব ডিফিকাল্ট, পাওয়া যায় না, তো আমি লেটারটা নিয়ে যখন এমবাসিতে গিয়েছিলাম, আমাকে একদিনে ভিসা দিয়ে দিয়েছিল ইউএস এর। এনিওয়ে, আমাদের রিসার্চের সেগমেন্টটা রোবোটিক্সে অনেক বেশি। আমি প্রথমেই দেখালাম যে কোন কোন সেগমেন্টটা দিয়ে আমাদের সারা বিশ্বে মানুষ হেল্প পাচ্ছে, যেমন টেক্সটাইল ইন্ডাস্ট্রি, মেডিকেল ইন্ডাস্ট্রি, সবকিছুতে যে রোবোটিক্স রয়েছে, এই সেগমেন্টগুলো নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। কম্পিটিশনটা অলরেডি দেখিয়েছি। জব অপরচুনিটি রোবোটিক্স এর অনেক ডিমান্ডেবল এবং অনেক বেশি। এখন আমাদের এখানে আমি যে রোবোটেক ভ্যালিতে আছি, আমি আমাদের ভ্যাকেন্সি সার্কুলার দিয়েছি আইওটি এক্সপার্ট। এখন পর্যন্ত পারফেক্ট কাউকে পাইনি, কিছুদিন আগেই দিয়েছি, অবশ্য 7 দিন হচ্ছে মনে হয়। আমাদের এখানে একজন আইওটি এক্সপার্ট লাগবে, এবং মানে রোবোটিক্সের একটা পার্ট হচ্ছে আইওটি আর কি। আইওটি হচ্ছে ইন্টারনেট অফ থিংস, যেটা বেসিক্যালি মাইক্রোকন্ট্রোলার এবং কিছু নেটওয়ার্কিং ডিভাইস দিয়ে করা হয়। হ্যাঁ, তো এটা ডিমান্ডটা এত বেশি, আমি বলবো যে ইন্ডিয়ার একটা কোম্পানি বাংলাদেশে একটা আইওটির একটা কোম্পানি দিয়েছে ইন্ডিয়া থেকে আর কি। তো সেখানে এই আইওটি নিয়ে কাজ এবং রোবোটিক্স নিয়ে কাজ, যেখানে মিনিমাম স্যালারি 3 লাখ, মিনিমাম স্যালারি, সবচেয়ে কম স্যালারি 3 লাখ, এবং হাইস্ট তো অনেক বেশি। আচ্ছা, পাশাপাশি আমি বলবো আপনারা দেখবেন যে আলিশা মার্টে কিন্তু অনেকগুলো ইকুইপমেন্ট
এমপ্লয়ি ভ্যাকেন্সি দিয়েছে এবং সেখানে আইওটি এক্সপার্ট চেয়েছে। আমি আবারও বলছি আইওটিটা কিন্তু রোবোটিক্স এর একটা পার্ট। সো সো আলিশা মার্টে কিন্তু আইওটি এক্সপার্ট হিসেবে অনেকজনকেই নিবে এবং সেখানে আমাকেও বলেছে, আমি হয়তো বা আমাকে বলেছে যে রিকমেন্ড করতে, যে আমার কোনো স্টুডেন্ট যদি থাকে সেখানে আমি রিকমেন্ড তাদের সিভি দিতে পারি। হ্যাঁ, এবং আলিশা মার্টের যারা জুনিয়র অর্থাৎ কেউ ফাইনাল ইয়ারে যদি আমাদের এই আজকের সেশনে কেউ থাকো যে ফাইনাল ইয়ারে পড়ো কিন্তু আইওটি নিয়ে ভালো জানো বা আইওটি নিয়ে জানো, তাহলে আমাকে কিন্তু জানাতে পারো। ফাইনাল ইয়ার অথবা গ্রাজুয়েট কমপ্লিট হয়েছে তাহলে ফাইন। ফাইনাল ইয়ার গ্রাজুয়েট তারা কিন্তু চাইলে আইওটি নিয়ে যদি কাজ করে থাকো আলিশা মার্টের ওখানে সিভি দিতে পারো, আমাকেও সিভি দিতে পারো, আমি হয়তো রিকমেন্ড করে দিতে পারবো। ওখানে বিগিনিং যে স্যালারি ফ্রেশারদের জন্য, মানে এখনো তোমার পড়াশোনা শেষ হয় নাই অথবা শেষ হয়েছে কেবল, তোমার স্যালারি হবে 25,000 এবং ম্যাক্সিমাম স্যালারি দেওয়া আছে ওখানে 80,000। এটা একটা অনেক বড় অপরচুনিটি আছে, আপনারা বুঝতেই পারছেন যেহেতু 4th ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এসে গিয়েছে এবং এটার উপরে বেস করে রেভলিউশনটা হচ্ছে। তো অনেক ধরনের কম্পিটিশন বাংলাদেশে আছে, এমআইএসটি তে হয়, জেবিআরটিসি রোবোটিক্স কম্পিটিশন, টেকনোক্রেসি তে হয়, স্টুডেন্ট স্টার্টআপ এবং আমাদের বিউবিডি তেও হয়। ইন্টারন্যাশনাল কম্পিটিশন টেক রিদি আইআইটি কানপুর, যেটা উপমহাদেশের মধ্যে সবচেয়ে বড়, আইআইটি বোম্বে, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড এবং আরো অনেক আছে, ইউআরসি ইউনিভার্সিটি রোভার চ্যালেঞ্জ যেটার কথা আমি বলেছিলাম বাংলাদেশ থেকে 6th হয়েছে। আচ্ছা, এছাড়া এখন আমি আসলে লাইফে যে আমি এখন বিভিন্ন ইউনিভার্সিটিতে রোবোটিক্স এর উপরে কোর্স নেই অথবা ওয়ার্কশপও নেই, কোর্সও নেওয়া হয়, সার্টিফাইড কোর্স অথবা ওয়ার্কশপও নেওয়া হয়। আবার দেখছি যে স্কুল কলেজের স্টুডেন্টরা খুব ইন্টারেস্টেড, তো বিভিন্ন কোম্পানির সাথে আসলে মুভ করে আমি সেখানেও ক্লাস নিচ্ছি রোবোটিক্স এর। তো আমার লাইফে কিছু প্রজেক্ট আমি আসলে দেখাতে চাই যে আসলে আমি যে বিভিন্নখানে ক্লাস নেই, আমি প্র্যাকটিক্যালি যে নলেজ গুলো অর্জন করেছি সেখান থেকে আমি ক্লাস নিচ্ছি। হ্যাঁ, আমি সেটাই তুলে ধরছি যে আমি কি কি প্রজেক্ট করেছি। সো আমি একটা টারবাইন তৈরি করেছিলাম, মিনি ওয়াটার টারবাইন, যেটা বাসা বাড়িতে ব্যবহার করে বাসা বাড়িতে বিদ্যুৎ, বাসা বাড়িতে আমাদের যে ব্যবহার্য যে ইলেকট্রনিক ইকুইপমেন্ট গুলো থাকে, লাইট ফ্যান থাকে, সেগুলো আমরা চালাতে পারবো। আমার টারবাইনটা এরকম ডিজাইন করা এবং এটা কিন্তু মেকানিক্যাল ডিজাইন, এটা সলিড ওয়ার্কস এ করা, টি-শার্ট দিয়ে করা। আচ্ছা, এরপর আসি, এটা আমার একটা ড্রোন, এটা অনেক আগে বানানো একটা ড্রোন, এটাতে অটোনোমাস ফাংশন গুলো আছে, এটা ব্ল্যাক নিনজা ড্রোন, এটাতে গিম্বল ক্যামেরা আছে এবং আরো অনেক ফাংশন আছে। এটা একটা ড্রোন, এটা অনেক আগের আর কি, ফ্লাইটটা দেখাই। আচ্ছা, যেটা ফ্লাইট করেছি এটার আপডেট ভার্সন ছিল এটা, এটা আমার লাইফে বানানো দ্বিতীয় ড্রোন। তখন আমি এই ড্রোনটা টোটালি কেটে কেটে বানিয়েছিলাম। আই মিন এই ফ্রেমটা দেখতে পাচ্ছি, এটা অ্যালুমিনিয়াম দিয়ে বানানো এবং অ্যালুমিনিয়াম শীট কেটে তৈরি করেছিলাম। তো এটা কিন্তু একটা আরএফএল এর বক্স। হ্যাঁ, এটা প্রথম ড্রোন আমার, একেবারে লাইফের ফার্স্ট। আচ্ছা, এটা আমার একটা মিনি ড্রোন বা ন্যানো হেক্সার ড্রোন, এটা হাতের মুঠোয় রাখা যায় এবং এটার একটা ফ্লাইং ভিডিও আছে। আচ্ছা, এটা এডুকেশনাল রোবট, যখন প্রথম তৈরি করেছিলাম এটা হাতে তৈরি করেছিলাম, প্লাস্টিক উড কেটে কেটে, প্লাস্টিক উড বা পিভিসি বোর্ড গুলো কেটে কেটে আমি এটা তৈরি করেছিলাম। যে ফিচার গুলো বললাম সেগুলো আস্তে আস্তে ডেভেলপ করা হয়েছে। আসলে যদি সাউন্ড না যায় ভিডিওটা আমি প্লে করতে পারবো না। এই রোবটটা কথা বলে, বাংলায় কথা বলে, ইংলিশেও কথা বলে এবং আপনার যে কোনো প্রশ্নের উত্তর সে দিতে পারে। বাট সাউন্ড যেহেতু আসছে না ভিডিওর, আমি এটা প্লে করছি না। যখন এটা আমি তৈরি করলাম এরপরে 3D ডিজাইন এটা করা হলো, এরপরে ফাইনাল ভার্সন হিসেবে এটা ডিজাইন করা হয়েছে, দেখাই। এটা সলিড ওয়ার্কস এ করা। ওকে, সো আমার এখানে ক্লাস 3 এর একজন স্টুডেন্ট, আমার স্টুডেন্ট না, ক্লাস 3 তে পড়ে, সে রোবটের সাথে কথা বলছিল। এটা একটা ভিডিও, বাট লিংক দেয়া আছে এই ভিডিওতে, আমি এটা স্কিপ করছি, দরকার নেই। আচ্ছা, এটা রোবট বঙ্গো, এটা অনেক আগের, মানে বলতে চাই এটা আপডেটেড
দেখতেন এটা প্রথম দিকের একটা রোবট। সো আমার সেশন মোটামুটি এটুকুই। এরপর আমি যেটা চাচ্ছি আপনাদের কাছ থেকে প্রশ্ন চাচ্ছি, যারা রোবোটিক শুরু করতে চাই তাদের কাছ থেকে শুরু করতে চান তাদের কাছ থেকে আমি প্রশ্ন চাচ্ছি। এবং আমি বলতে চাই আমি কিন্তু বিউবিটির, হ্যাঁ, সো বিউবিটিতে আমি বিউবিটি থেকে অনেক কম্পিটিশন করেছি। আমি যখন কাজ করেছি তখন আমার যারা জুনিয়র ছিল, আমার ডিপার্টমেন্ট সিএসসি, সো জুনিয়র যারা ছিল তাদেরকে নিয়ে কম্পিটিশনে যেতাম, কারণ একটা কম্পিটিশনে গেলে কিন্তু 3-4জন মেম্বার লাগতো। সো আমার বেলায় ম্যাক্সিমামই দেখা যাচ্ছে লিগটা আমাকে দিতে হতো, এবং আমি কিছু প্যাশনেট মেম্বার পেয়েছিলাম, কিন্তু খুব একটা না। এই রোবোটিক্স এর কাজগুলো করার জন্য অনেক প্যাশনেট মেম্বার দরকার হয়, হ্যাঁ, আমি খুব একটা প্যাশনেট মেম্বার পাইনি। কখনো একজনকে পেয়েছি, সে তার পরের বছর চলে গিয়েছে, আবার একজনকে পেয়েছি, এভাবে কাজ করেছি। তো একটু কষ্ট হয়েছে আর কি তারপরও। তো আমি যেহেতু বিউবিটি থেকে চলে যাচ্ছি বা চলে যাওয়ার পথে, তো আমি চাচ্ছি যে আপনারা যারা আছেন তারা অবশ্যই একটা গ্রুপ তৈরি করেন, গ্রুপ বলতে কম্পিটিশনের গ্রুপ তৈরি করেন। এবং আজকে যারা আমরা উপস্থিত আছি এবং বিউবিটি, তারা চাইলে আপনারা কিন্তু একটা গ্রুপ ক্রিয়েট করতে পারেন, সেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ হতে পারে বা মেসেঞ্জার গ্রুপ হতে পারে। সেখানে যারা রোবোটিক্স এর ইন্টারেস্টেড তাদেরকে বলছি, তাদেরকে আপনারা অ্যাড করবেন, এবং চাইলে আমি হেল্প করতে পারি। আমার বিউবিটির সামনেই আমার ল্যাব রয়েছে, রোবোটিক্স ল্যাব, এটা বিউবিটির একটু সামনেই। এখানে আমার রিসার্চ হয় রোবোটিক্স নিয়ে, এবং পাশাপাশি অনেক কিছু নিয়ে কাজ করি। আমরা কিছু গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছি, বেশ কিছু গভর্নমেন্ট প্রজেক্ট নিয়ে কাজ করছি, পাশাপাশি অনেক কিছু নিয়ে কাজ করা হয় আর কি। তো এটুকুই। আমি আসলে রোবোটিক্সটা এরকম না যে 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে আমি শিখিয়ে দিতে পারবো। আমি আজকে একটা ইন্ট্রোডাকশন দিয়েছি, হোয়াট ইজ রোবোটিক্স, কিভাবে শুরু করা যায়, কম্পিটিশন গুলো কি কি আছে, লাইফে কি কি করতে পারি, এবং আরেকটা কথা, জব অপরচুনিটিটা আমি বলে দিয়েছি। এবং যারা আসলে আইওটি নিয়ে কাজ করেছেন আমাকে কিন্তু তারা আপনাদের সিভি দিতে পারেন, মেবি আই ক্যান হেল্প ইউ। হ্যাঁ, আচ্ছা, এটুকুই। তো পরবর্তীতে যদি কখনো ওয়ার্কশপ হয়, আমি বিউবিটিতে আরো একটা ওয়ার্কশপ নিয়েছি, এটা 2018-এ, মেবি 2018 অথবা 19, তখন আমরা আমাদের ইকুইপমেন্ট দিয়ে নিয়ে গিয়েছিলাম, এবং তো পরবর্তীতে ভার্সিটি খুলে দেওয়ার পর হয়তো বা যদি মানে সময় মিলে যায়, তাহলে হয়তো হতেও পারে একটা ওয়ার্কশপ, হতেও পারে। এবং আমাদের বিউবিটিতে রোবোটিক্স ল্যাব হবে বলে আমি আশাবাদী, এবং আমি এটা শুনেছি আমাদের চেয়ারম্যান স্যারের কাছে যে খুব শীঘ্রই বিউবিটি একটা রোবোটিক্স ল্যাব দিবে। হ্যাঁ, তো দেখা যাক, এ পর্যন্তই। সো নেক্সট টাইম যখন আমরা আবার জয়েন করব, আশা করছি আরো ডিপলি আলোচনা করব, এবং সেটা একটা এক্সাক্ট টপিকের উপরে যেন হয়। আই মিন, কোন এক্সাক্ট টপিক বলতে সেটা হতে পারে একটা হিউম্যানয়েড রোবট, বা হাউ টু মেক আ মাল্টি রোটর, বা হাউ টু মেক এ কালার শটিং রোবট, এরকম। টুডে আমরা আজকে কিন্তু শিখেছি যে কিভাবে রোবোটিক্স এর ইম্প্যাক্টটা এবং কিভাবে এটা শুরু করা যায়। সো এ পর্যন্তই আজকে, আমি আর এখানে দীর্ঘ করব না, এখন স্টপ করছি আমি। এবং পাশাপাশি ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন, আপনারা চ্যাট বক্স ইউজ করবেন। হ্যাঁ, চ্যাট বক্সে আমি এখানে আসলে জানতে চাই আপনাদের কোশ্চেন, এবং চ্যাট বক্সটা চেক করছি। Photo session, is there any chance for outsider to learn more from you? হ্যাঁ, আপনারা অবশ্যই একটা গ্রুপ করেন যেখানে আমাকে অ্যাড করবেন, আমি হয়তো আপনাদেরকে হেল্প করতে পারবো। এবং আমি আপনাদের আমার যোগাযোগের আইডিটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে কেউ পার্সোনালি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমি চ্যাট বক্সে আমার আইডি এখানে দিয়ে দিচ্ছি, ফেসবুক আইডিটা দিয়েছি। আচ্ছা, হ্যাঁ, ই সার্টিফিকেট দেয়া হবে, ইরিকা পুরিসিমা। হ্যাঁ, ই সার্টিফিকেট এখানে দেওয়া হবে। স্যার, আমি 3rd ইয়ারে পড়ি, আমি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট, আমি রিসার্চ পেপার ইউনিক করব কিভাবে? রিসার্চ পেপার ইউনিক করবেন কিভাবে? আসলে আমার ব্যক্তিগত অপিনিয়ন থেকে আমি বলবো, রিসার্চটা হচ্ছে একটা গবেষণা,
সো আমরা রিসার্চ পেপার লেখার জন্য কিন্তু রিসার্চ পেপার লেখার জন্য না, রিসার্চ করার জন্য রিসার্চ করবো। অর্থাৎ কোনো কিছু গবেষণা যখন আমি করব সেখান থেকে এমনিতেই পেপারটা অনেক ভালো হয়ে যাবে। বাট আপনি চাইতেছেন একটা পেপার করবেন, যেভাবে হোক একটা পেপার করবেন, এটা যেন কখনো উদ্দেশ্য না হয়। আমার ব্যক্তিগত মতামত এটা, আমি কাউকে রিসিভ করতে বলছি না ওভাবে। আমাদের উদ্দেশ্য হওয়া উচিত কোনো কিছু গবেষণা করে ভালো কিছু করা, এবং সেখান থেকে একটা রিসার্চ পেপার যখন লিখবো, একটা ভালো যদি রিসার্চ পেপার হয়, লাইফে একটা ভালো রিসার্চ পেপার আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারবে। আচ্ছা, আর কেউ? ভেরি গুড, সাফি আবিদ ভুয়ান, হ্যাঁ লিখো, থার্ড ইয়ারে পড়ো, রিসার্চ করে লিখো। আচ্ছা স্যার, হাউ উইল ইউ গেট আওয়ার স্যার, আচ্ছা কিভাবে সার্টিফিকেট দেওয়া হবে এটা তোমাদের জানিয়ে দেওয়া হবে। এখানে আরো বেশ কিছু কোশ্চেন আছে, যেরকম মেশিন লার্নিং এন্ড রোবোটিক্স রিলেটেড উইথ ইচ আদার, এটা কোশ্চেন করছে খালিদ। আচ্ছা স্যার, পাপন সরকার বলেছে, স্যার আমরা কি রোবোটিক্স নিয়ে কাজ করার সুযোগ পাবো? হ্যাঁ অবশ্যই সুযোগ পাবে, এবং এটা নিজেকেই তৈরি করে নিতে হবে। তোমরা টিম গঠন করবে, সেখান থেকে কাজ করা শুরু করো, এবং পাশাপাশি তোমাদের ভার্সিটি স্যাররা অবশ্যই হেল্প করবে। তোমরা ভার্সিটি স্যারদের সাথে কথা বলো, বিশেষ করে আমাদের চেয়ারম্যান স্যার আছে সিএসসি ডিপার্টমেন্টের, স্যারের সাথে কথা বলো, স্যার খুবই হেল্পফুল, অবশ্যই হেল্প করবে। ক্যান ইউ ফাইন্ড ইউর প্রজেক্টস ভিডিওস অন ইন্টারনেট? ইয়েস ইউ ক্যান ফাইন্ড। তুমি যদি বঙ্গ রোবট অথবা রোবোটেক ভ্যালি সার্চ দাও, এখানে আমার অনেক প্রজেক্ট আছে স্যার। অনেক কিছু রোবোটিক্স বেসড হবার মাধ্যমে মানুষের নিজের কর্মস্থান দক্ষতা কি কমে যাওয়ার সম্ভাবনা আছে কি? ব্যাপারটা এরকম না, মানুষ আরো দক্ষ হবে, কিন্তু অন্য সাইডে জাস্ট এটা কি হবে, কনভার্ট হবে মানুষের কাজের স্থানটা, তাছাড়া কিছুই না। আচ্ছা স্যার, রোবোটিক্স বিষয়ে কোনো কোর্স করতে পারবো কিভাবে, কোন জায়গায়? আচ্ছা এখন আমরা রোবোটিক্স বিষয়ে কোর্স বলতে আমার পার্সোনাল যে রোবোটেক ভ্যালি, সেখানে রোবোটিক্স এর কোর্স আছে, সেখানে আছে। বাট আপনারা যদি চান আমাদের ভার্সিটিতেও আলাদাভাবে একটা কিছু করা যায়, আপনারা চেয়ারম্যান স্যারের সাথে কথা বলবেন, তাহলে স্যার আপনাকে অবশ্যই হেল্প করবে। পাশাপাশি মেশিন লার্নিং এর একটা প্রশ্ন আসলো। হ্যাঁ মেশিন লার্নিং কানেক্টেড, রোবোটিক্স এর সাথে কানেক্টেড, কারণ আমি আমার যে রোবটটা দেখালাম ইডুবট বা এডুকেশনাল রোবট, এটা কিন্তু সেলফ লার্নিং। আপনি এটাকে একটা প্রশ্ন করবেন, এ কিন্তু সেটা সেভ করে রেখে দিবে, পরবর্তীতে ওই প্রশ্ন করবেন সেটার উত্তর সে দিতে পারবে। মেশিন লার্নিংটার মাধ্যমে আমরা অনেক কিছু করতে পারি, মেশিন লার্নিং আমাদের দরকার আছে। মেশিন লার্নিং এবং রোবোটিক্সটার সবকিছুর কম্বিনেশন করে একটা ভালো প্রজেক্ট তৈরি করা যায়, where we can get the robotics parts easily। আচ্ছা এটার জন্য আমি হেল্প করব ডেফিনেটলি, কারণ রোবোটিক্স পার্টস গুলো আমরাই নিয়ে আসি। robotechvalley.com এ আপনি সার্চ দিবেন, সেখানে আপনি সব ধরনের রোবোটিক্স পার্ট পাবেন, এবং খুব কম খরচে, কোনো সমস্যা নেই। এবং এটা আমাদের ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে শপ করতে পারবেন, অথবা আমাদের কাছ থেকে এসে নিতেও পারেন। আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি, robotechvalley.com, আমি চ্যাট বক্সে দিয়ে দিয়েছি। আর কারোর কোনো প্রশ্ন আছে? হ্যাঁ একটা কোশ্চেন আছে যে কেউ যদি আইওটির উপর দক্ষতা অর্জন করে, মানে আইওটি রিলেটেড সবকিছু যদি সে জানে, তাহলে কি সে রোবোটিক্স এর মানে ইজিলি কাজ করতে পারবে? আচ্ছা দেখেন, আইওটিটা হচ্ছে রোবোটিক্স এর একটা পার্ট। আমি রোবোটিক্স জানি, সেটার একটা পার্ট হইতেছে আইওটি। আপনি যদি রোবোটিক্স শিখেন, রোবোটিক্স এর ভিতরে আইওটিটা শিখে যাবেন। আমাদের যে রোবোটিক্স কোর্স আছে তার ভিতরেই আইওটিও আছে। আইওটিটার ব্যাপারটা এরকম, আইওটিটার একটা উদাহরণ আগে দিই। আইওটিটা এরকম যে আমি বসুন্ধরা শপিং মলে গেলাম, হ্যাঁ শপিং করতেছি, তো তারপর গাড়িতে উঠলাম, তো আমি দেখতেছি জ্যাম আছে আজকে, তো আমার টাইম লাগবে আরো 1 ঘন্টা লাগবে বাসায় পৌঁছাতে। তো 30 মিনিট যখন পার হয়ে যাবে, অটোমেটিক্যালি আমার রুমের এসি অন হয়ে যাবে। তারপর যখন আমি গেটের সামনে আসবো, গেটটা অটোমেটিক্যালি খুলে যাবে। তারপর যখন রুমের ভিতর ঢুকবো, অটোমেটিক্যালি লাইটটা অন হয়ে যাবে। এই যে এটা ব্যাপারটা হচ্ছে, আমি যে বাইরে থেকে যখন বাসায় আসতেছি, আমার এই ডাটাটা ইন্টারনেটের মাধ্যমে আমার ডিভাইস গুলোতে চলে গেছে। সো আমার ডিভাইস অটোমেটিক্যালি অন হচ্ছে, আমি যখন বাসার সামনে যাচ্ছি গেট খুলে যাচ্ছে। এটা হচ্ছে আইওটি, এটা রোবোটিক্স এর একটা পার্ট। হ্যাঁ, সো আপনাকে আইওটি রোবোটিক্স এর একই রকম বিষয়, আপনার মাইক্রো কন্ট্রোলার সম্পর্কে ধারণা থাকতে হবে, শিখতে হবে, তাহলে আপনি আইওটি তে কাজ করতে পারবেন। প্রোগ্রামিং সম্পর্কে ধারণা থাকতে হবে, তাহলে আপনি আইওটি তে কাজ করতে পারবেন। এখানে আরেকজন প্রশ্ন করছে ফাজলে রাব্বি, যে ড্রোনের আইডিয়া মানে প্রজেক্টের ক্ষেত্রে এবং ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে যদি কিছু ড্রোনের আইডিয়া দিয়ে দেন।
আইডিয়া দিতে suggest হবে করেন? আচ্ছা, ড্রোন বেসিক্যালি আমার লাইফে যখন রোবোটিক শুরু করেছি, প্রথম দিকে আমি ড্রোনটা শুরু করেছি। ড্রোনটা নিয়ে আসলে আমার ম্যাক্সিমাম কম্পিটিশন বা ম্যাক্সিমাম বলবো না, শুরুর দিকে আর কি ম্যাক্সিমাম ড্রোন নিয়ে কাজ করেছি। তো ড্রোনের বিষয়টা হচ্ছে আপনাকে একটা টার্গেট করতে হবে, একটা নির্দিষ্ট পারপাসে আপনি তৈরি করবেন। অর্থাৎ শুধু ফটোশুটের জন্য বা শুধু উড়াইতে পারতেছি ব্যাপারটা এরকম না। অনেক মানুষ ড্রোন উড়াইতে পারে, এটা কোনো বিষয় না। অনেক এখন ড্রোন বাচ্চা কাচ্চা মানুষটাও ড্রোন বানায়, এটা কোনো বিষয় না। বাট নির্দিষ্ট একটা পারপাসে ড্রোনটা বানাতে হবে, যে কোনো একটা কাজের। যেমন এটা হতে পারে যে আপনার ধরেন এই যে আমাদের বাসা বাড়িতে অনেক গাছ কাটার জন্য কাঠুরে ব্যবহার করা হয়, কাঠুরে এসে আমার গাছটা কেটে দিল গাছের, তারপর সেই গাছটা আমি বিক্রি করলাম। আপনি ড্রোন দিয়ে একটা গাছ কাটতে পারেন কিনা দেখেন, লেজার দিয়ে একটা আইডিয়া দিয়ে দিলাম। সো এগুলো আসলে থিঙ্ক করবেন, রিসার্চ পেপার দেখবেন যে কোনটা নিয়ে কাজ করছে সারা বিশ্বে, এগুলো নিয়ে দেখবেন। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা, আর কারো নুরুল আহরাম তৌসিফ থেকে একটা কোশ্চেন আসছে যে রোবোটিক্স এর যে ইভেন্ট, এই নিউজ গুলো মানে কিভাবে আমরা পাবো? আচ্ছা, এই বিষয়গুলোতে আশা করছি আমাদের IEEE স্টুডেন্ট ব্রাঞ্চ এবং IEEE এর সাথে RAS যারা আছে তারা আপনাদেরকে সহযোগিতা করবে আশা করছি। এবং আমি যারা আসলে রোবোটিক্স ইন্টারেস্টেড মন থেকে, তাদেরকে বলছি একটা গ্রুপ খুলে ফেলেন, সেখানে আমাকেও অ্যাড করেন। আমি হয়তো বা সেখানে আপনাদেরকে সেই লিঙ্কগুলো দিয়ে সহযোগিতা করতে পারি। হ্যাঁ, কারণ ম্যাক্সিমামই এখন আসলে, আগে তো কম্পিটিশন করতাম, এখন একটু সিনিয়র হয়ে গেছি, তো অর্গানাইজার হিসেবে বা বিভিন্ন ভাবে আমি কম্পিটিশনগুলোর সাথে ইনভলভ হচ্ছি। হ্যাঁ, বিশেষ করে এই তো, সো আমি হেল্প করার চেষ্টা করবো আর কি। আমাকে যদি এরকম গ্রুপ তৈরি করে যদি অ্যাড করে রাখেন, চেষ্টা করবো আপনাদেরকে সাহায্য করার। আচ্ছা, কেউ যদি ইন্টারেস্টেড Yes, sir. থাকেন, ওই অ্যাটেন্ডেন্স যে ফর্মটা আছে, ফর্মের নিচে একটা অপশন আছে, ওখানে লিখে দিন আই এম হাইলি ইন্টারেস্টেড, তাহলে আমরা আপনার সাথে কন্টাক্ট করে নিব। রাইট রাইট রাইট। এসএন তৌসিফ আশিক থেকে একটা কোশ্চেন আসছে যে অ্যাজ এ বিগিনার আমাদের সি শেখা উচিত অথবা পাইথন, যেহেতু মেশিন লার্নিং রোবোটিক্স এর সাথে জড়িত এবং ডিপ লার্নিং এর অনেক কিছুই পাইথনে ইজিলি করা যায়। এনি অপিনিয়ন? হ্যাঁ, ঠিক আছে, আপনি কথা ঠিক বলেছেন, কিন্তু আপনি যেহেতু পাইথন সির কথা বললেন, আপনি একটু সিটা শিখেন, আপনি মনোযোগ দিয়ে 5 দিন শিখেন, আপনার কাছে সিটা আশা করছি বেসিক একটা ভালো ধারণা আসবে। সিটা যখন শিখবেন তারপর পাইথন শিখবেন, আপনার কাছে পাইথনটা আরো ইজি মনে হবে। এই দুইটা ল্যাঙ্গুয়েজ শিখেন, আশা করছি রোবোটিক্সে ভালোভাবে কাজ করতে পারবেন। থ্যাংক ইউ। ফাজলে রাব্বির কাছে একটা কোশ্চেন আসছে যে আমরা হোয়াট কাইন্ড অফ ড্রোন শুড আই মেক ইন বিগিনিং, মানে শুরুতে আমরা কি ধরনের ড্রোন তৈরি করতে পারি? আচ্ছা, শুরুর ক্ষেত্রে কিভাবে কি ধরনের ড্রোন তৈরি করতে পারি মোটামুটি, আচ্ছা কোশ্চেনটা কি আরেকবার? হোয়াট কাইন্ড অফ ড্রোন শুড আই মেক ইন বিগিনিং? আচ্ছা, আপনি যদি ড্রোনের ক্ষেত্রে বিগিনার হয়ে থাকেন, তাহলে আপনাকে ড্রোন ফ্লাই করাটা আগে বানাতে হবে। একটা ড্রোন ফ্লাই করবেন এই অবস্থায় আপনাকে বানাতে হবে, কারণ ড্রোন ফ্লাইং এর যে সিস্টেমটা বা প্রসেসটা, এটা যদিও এখন টিউটোরিয়াল অনেক আছে, হ্যাঁ, এই জিনিসটা তৈরি করতে মানে এই ইকুইপমেন্ট গুলো অনেক কস্টলি। হ্যাঁ, তো ড্রোন তৈরি করার যদি আমি করেও ফেললাম, ফ্লাই করতে অনেক কষ্ট আছে, কারণ এটাকে একেবারে স্টেবল করে ফ্লাই দিতে হয়। একটু কম বেশি হয়ে গেলে কিন্তু এটা উল্টে যাবে। আমি যখন প্রথম দিকে ড্রোন বানিয়েছিলাম, আমাকে রশি দিয়ে ঝুলিয়ে ওজন করতে হয়েছে, ডানে ওজন বেশি আছে না বামে ওজন বেশি আছে, সবকিছু সমানভাবে করতে হবে, তাহলে ড্রোনটা স্টেবল হবে। হ্যাঁ, তো এই বিষয়গুলো খেয়াল রেখে আপনি যখন প্রথম একটা মানে যদি ড্রোন নিয়ে প্রজেক্টই করতে চান, প্রথম আগে ফ্লাইয়েবল কিছু করেন, এরপর চিন্তা করেন যে আপনার কোন পারপাসে সেটা ইউজ করবেন। হ্যাঁ, তারপর একটা উদ্দেশ্য ঠিক করেন, কিন্তু আপনাকে ফ্লাইয়েবল করার মতো পজিশনটা আগে তৈরি করেন। তারপর আপনি বিভিন্ন একটা টার্গেট করতে পারেন, তারপর টার্গেট করতে পারেন যে এটা যেন লোড নিতে পারে, মানে ওয়েট নিতে পারে। তখন আপনার কি করতে হবে, তখন মোটরের যে লোড নেওয়ার ক্যাপাসিটি সেটা বাড়াতে হবে, মোটর চেঞ্জ করতে হবে, ইএসসি চেঞ্জ করতে হবে, সেক্ষেত্রে ব্যাটারিও চেঞ্জ করতে হবে, তারপর আস্তে আস্তে আপনি আসতে পারবেন। বাট আপনাকে এই ড্রোন পাইলটিংটা শিখতে হবে, এবং এটা শিখতে মানুষের 1 বছর সময় লাগে মিনিমাম। ড্রোন পাইলটিং একটা হিউজ একটা থিং,
ড্রোন উড়াচ্ছেন, একটু মিস্টেক হয়ে গেলে আপনার ড্রোন পড়ে যাবে, 40,000 টাকা শেষ। আমার এরকম হয়েছে, আমি প্রথম দিকে ড্রোন উড়াচ্ছি, পড়ে গেছে রাস্তার মধ্যে, ট্রাক এসে ডলে দিয়ে গেছে, ড্রোন উড়াচ্ছি পানিতে গিয়ে পড়ছে, ব্যাটারি একবারে ড্যামেজ, এরকম অনেক হয়েছে আর কি। তো আমি এই জন্য বলছি যে ড্রোন ফ্লাইটা আস্তে আস্তে শিখেন তারপর। আর আপনি যদি সম্ভব হয় আপনার আশেপাশে কোনো অভিজ্ঞ যদি ভাই ব্রাদার থাকে ড্রোন নিয়ে কাজ করেছে, তাহলে আরো বেটার হয়, কারণ আপনি ভুল ইকুইপমেন্ট কিনবেন না। আমি যখন প্রথম দিকে ড্রোন তৈরি করেছিলাম, আমি ইন্টারনেটে দেখেছি আর ইকুইপমেন্ট কিনেছি, অনেক কিছুর কাজে লাগে না। হ্যাঁ, নিয়ে যাও, অনেক কিছুর জন্য পারফেক্ট ছিল না, যেটা আমার ভুল হয়েছে, অনেক টাকাও নষ্ট হয়েছে। বাট এই জিনিসটা থেকে আপনি যদি বেটার কিছু করতে চান, তো আসলে একটা অভিজ্ঞ মানুষ সাথে থাকলে বা মেন্টর সাথে থাকলে বেটার হয়। সেক্ষেত্রে আমাদের বিউটি তে আসলে আমাদের ট্রিপল ডিপার্টমেন্টের স্যাররাও সহযোগিতা করতে পারে। থ্যাংক ইউ। মোহাম্মদ সিফাতুল্লাহ থেকে একটা কোশ্চেন আসছে যে হাউ মাচ ডাজ দ্য ওয়ার রোবট উইল কস্ট? যুদ্ধক্ষেত্রে যে রোবট, সেগুলোর কি রকম কস্ট হতে পারে? এগুলার কষ্ট তো অনেক হতে পারে এবং অনেক, কারণ যুদ্ধক্ষেত্রে আপনি যখন রোবটের কথা চিন্তা করবেন, যুদ্ধক্ষেত্রে তখনই রোবট ইউজ করা হবে যখন আপনার রোবটটা 100% পারফেক্ট। এবং ইউএস এর যে আমি ডিফেন্স রোবটের কথা বললাম, ওরা অনেক দিন থেকে রিসার্চ করতেছে এবং সেখানে 10 জন মেম্বার না, 100 জন মেম্বার না, হাজার R&D তে ইঞ্জিনিয়ার আছে, হাজার R&D ইঞ্জিনিয়ার সেখানে একত্রে কাজ করছে, একত্রে রোবট তৈরি করছে, রিসার্চ করছে। তো এই যে হাজার R&D ইঞ্জিনিয়ার মিলে আমি দেখছি 2-3 বছর পর তাদের একটা রোবটের আপডেট হয়। তো এটা অনেকটা হিউজ একটা বিষয়, যেটা আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে এখন শুরু হয়নি, হিউজ একটা বিষয়। তারপর অনেক টেস্টিং এর পর আপনি সেটাকে যুদ্ধের ময়দানে নামাতে পারবেন, তাছাড়া তো পসিবল না। তো এটা আমাদের আমি ইউএস এর মতো দেশেই শুধু এটা দেখেছি। আপনারা দেখবেন বোস্টন ডাইনামিক্স লিখে সার্চ দিবেন, তার দেখবেন এই রোবট গুলো বেসিক্যালি ডিফেন্সের জন্য তৈরি করা। বোস্টন ডাইনামিক্সের কিছু রোবট যারা শুট করতে পারে, আপনারা সার্চ দিয়ে দেখলে বুঝতে পারবেন। তো এটা হিউজ অ্যামাউন্টের একটা বিষয়। নেক্সট, মোহাম্মদ সিফাতুল্লাহ থেকে আরেকটা কোশ্চেন আসছে যে ইন্টারনেট কন্ট্রোল ড্রোন বানাতে কি কি লাগতে পারে? আচ্ছা, ইকুইপমেন্টের কথা যদি বলি, ইন্টারনেট কন্ট্রোল ড্রোন, আচ্ছা প্রথমত আপনার ড্রোনের যে বেসিক জিনিসগুলা, যেমন মোটর, ইএসসি এবং সাথে একটা মাইক্রো কন্ট্রোলারের ক্ষেত্রে আমাদের যে আরডিনো আছে, অনেক কিছু আছে, বাট ড্রোনের ক্ষেত্রে পাইলটিং এর কিছু মাইক্রো কন্ট্রোলার আছে। আমি সাজেস্ট করবো পিক্সজব। আপনি 2.5 অথবা এখন নতুন এসেছে 4 এরও আপডেট আসছে, সেটা নিতে পারেন। এবং পিক্সজবের সাথে আপনার রাসবেরি পাই ইউজ করতে হবে। এখন রাসবেরি পাই এর মাধ্যমে আপনি ওয়াইফাই কানেক্ট হতে পারেন, ইন্টারনেটের সাথে কানেক্ট হতে পারেন, সেখান থেকে নিয়ন্ত্রণ করতে পারেন। এটুকুই, এটা ইউজ করলে মোটামুটি করতে পারবেন। তবে আপনাকে মিশন প্ল্যানার সম্পর্কে জানতে হবে। মিশন প্ল্যানার একটা সফটওয়্যার, যেটা সম্পর্কে আপনার ডিটেইলস জানতে হবে, এবং আপনাকে রাসবেরি পাই সম্পর্কে জানতে হবে, স্টাডি করতে হবে। থ্যাংক ইউ। নেক্সট, আপন সরকার থেকে একটা কোশ্চেন আসছে যে মোটামুটি ম্যানার ড্রোন বানাতে কেমন খরচ হয় এবং ম্যাটেরিয়াল আমরা কোথায় এগুলো পাওয়া যায়? নিয়ে আসি বলতে বাইরে থেকে নিয়ে আসি, সাধারণত বিভিন্ন লটে আনা হয়। এনিওয়ে, সো মোটামুটি বলতে আমি যদি জাস্ট ফ্লাইয়ের জন্য একটা ড্রোন তৈরি করতে চাই, জাস্ট ফ্লাই, কোনো লোড নিতে পারবে না, একটা ক্যামেরাও লোড নিতে পারবে না, হ্যাঁ, তাহলে আমার একটা ড্রোন মিনিমাম 20,000 টাকা লাগবে। বাট আমি যদি ক্যামেরা সহ ফ্লাই দিতে চাই, আমার একটা ড্রোন মিনিমাম 30,000। এই তো মিনিমাম বলছি এগুলো আর কি। ভালো কোয়ালিটির হলে ভালো প্রাইস হবে, কারণ একটা ফ্লাইট কন্ট্রোল বোর্ডের দাম 25,000 টাকা যদি আমি ভালো ফ্লাইট কন্ট্রোল বোর্ড চাই। হ্যাঁ, মানে মাইক্রো কন্ট্রোলারটার কথা বলছি। এনিওয়ে, কাজের রাব্বি থেকে একটা কোশ্চেন আসছে যে ক্যান প্লিজ টেল অ্যাবাউট ইওর প্রজেক্ট ইন বিগ ইভেন্ট বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট? হ্যাঁ, বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট আমি পেয়েছি। বিগ, এটা আমি উইনার ছিলাম বিগে, এটা 2019-এ যখন প্রথম বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ট দেয়, সেটা আমি পেয়েছি। এবং আমার প্রজেক্টটা ছিল এডুকেশনাল রোবট। আচ্ছা, মানে আমাকে কি বঙ্গবন্ধু গ্র্যান্ট সম্পর্কে বলতে হবে? কি প্রশ্নটা ছিল? মানে
be given প্রজেক্টটা সম্পর্কে বলবো। আমার প্রজেক্টটা এডুকেশনাল রোবট ছিল, সেটা আমি অলরেডি আপনাদেরকে জানিয়েছি এডুকেশনাল রোবটের কাজটা। আর বঙ্গবন্ধু ইনোভেশন গ্র্যান্ড, যেটা বঙ্গবন্ধুর শতবার্ষিকী উপলক্ষে এই প্রোগ্রামটা হচ্ছে, এটা এই বছরেও হয়ে গেছে সম্ভবত। হ্যাঁ, অনেকেই পার্টিসিপেট করেছে, হয়েও গিয়েছে। আগামী বছর এটা হবে কিনা সেটা মানে আমি খুব একটা জানি না। যদি হয় তাহলে হয়তো আপনারা জানতে পারবেন। এবং বিগের ওয়েবসাইট আছে BIG, সেখানে সার্চ দিলেও আপনারা পেতে পারেন। এবং আমি যে এর আগের বার উইনার ছিলাম, আমাদেরও ছবি আছে সেখানে। তৌকির আহমেদ থেকে একটা কোশ্চেন আসছে যে হিউম্যানয়েড রোবট কিভাবে কাজ করে, কিভাবে ইউজার ভয়েস ইনপুট নিয়ে সেটা প্রসেস করে, তার জন্য কি সাধারণ আরডুইনো যথেষ্ট নাকি রাসবেরি পাই প্রয়োজন? হিউম্যানয়েড রোবট ডেভেলপ করতে আমরা কি কি শেখা প্রয়োজন, বিস্তারিত জানতে চাই। অনেক বড় প্রশ্ন করেছেন এবং বিস্তারিত জানতেও চেয়েছেন, ধন্যবাদ। আচ্ছা, হ্যাঁ, সাধারণ আরডিনো দিয়েও পসিবল, আরডিনো দিয়েও স্পিচ রিকগনিশন করা যায়। আবার আরডিনো ছাড়াও যদি অ্যাডভান্স করতে চান করতে পারবেন। আর আপনি যেটা চাইবেন সেটাই কমান্ড দিয়ে রোবটকে করাতে পারবেন। যেমন আমাদের যেটি হিউম্যানয়েড রোবট ছিল, সে কি করতে পারতো, হ্যান্ডশেক করতে পারবো, এবং তার 10টা আঙ্গুলি অ্যাক্টিভ ছিল। আই মিন 10টা আঙ্গুলি আমি ট্রিগার করেছিলাম। মাথা নড়াতে পারতো, চলতে পারতো। হ্যাঁ, চলতে পারতো, আই মিন হুইল বেস ছিল, মুভ করতে পারে। এছাড়া সে বাংলায় কথা বলতো অবশ্যই, এবং বিভিন্ন ডাটা ছিল তার মধ্যে। আবার কোনো অ্যান্সার না পেলে সে গুগল থেকে সার্চ করে বলতে পারতো। পাশাপাশি সে অঙ্ক করতে পারতো। এগুলো ফাংশন, এগুলো আমরা লজিক ডেভেলপ করেছি, এই তো। আর এখানে আমরা ক্যামেরা ইউজ করিনি তখন, বাট এখন আমরা ক্যামেরা ইউজ করছি। আই মিন কোনো কিছু সে বাংলা লেখা ডিটেক্ট করতে পারে, কোনো খাতায় কিছু লিখলে অঙ্ক ডিটেক্ট করতে পারে, এই বিষয়গুলো এখন আমরা করছি। তো আপনি যতটা আসলে কাস্টমাইজ করবেন আপনার মতো করে। বাট আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল আরডিনো দিয়ে করা যায় কিনা, হ্যাঁ, পসিবল। নেক্সট আর কোনো কোশ্চেন নেই ভাইয়া? অসংখ্য ধন্যবাদ অনারেবল স্পিকার, খুব সুন্দর করে রোবোটিক্স এর মৌলিক বিষয়গুলো উপস্থাপন করার জন্য। আশা করছি আমাদের অডিয়েন্সরা এই ওয়ার্কশপ থেকে অনেক উপকৃত হবেন এবং আপনাদের মন্তব্যগুলো ভবিষ্যতে আমাদের সহায়ক হবে। এবার আমাদের অনারেবল স্পিকারের জন্য ক্রেস্ট অফ অ্যাপ্রিসিয়েশন প্রেজেন্ট করার জন্য অনুরোধ করছি। সম্মানিত সুধী, আমরা ওয়ার্কশপটির একেবারে শেষ পর্যায়ে চলে আসছি। তবে শেষ করার পূর্বে আমি আমন্ত্রণ করছি মোহাম্মদ আবু জারদার, চেয়ারপারসন অফ IEEE IES BUBT SP চ্যাপ্টার, যে আজকের ওয়ার্কশপটি নিয়ে তার মন্তব্য প্রদানের জন্য। Hello everyone, Assalamu alaikum. My name is MD Abu Jardar. I'm the IEEE IES Chairperson BUBT student branch. At first, I would like to thank our guest, Ahsanul Akib Bhai. We are really appreciate the time you took for sharing with us your knowledge about how to start robotics. In this new era of civilization, this webinar has made it easier for all of us to begin our journey in professional field. It was such a magic and interactive session where many of our mistakes and areas are clarified. We are learn a lot and benefit from you today. Once again, I want to thank each and everyone who are present here for giving them support and cooperation, for making it happen successfully. We are willing to do more of this type of program in future. By the way, you the people can express your opinion on comment box. How was today's event and what kind of program you want to form us in future? Inshallah, we will try our best to end such a program according to your opinion. Thank you very much everyone for joining with us today. Take care, be safe. Allah Hafiz. ধন্যবাদ আবু জারদার। Dear honorable teachers, speaker, guests and organizers of the workshop, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে মূল্যবান সময় দেওয়ার জন্য। এখন আমরা ওয়ার্কশপ অন হাউ টু স্টার্ট রোবোটিক্স এর সমীপন মুহূর্তে। আমরা ভবিষ্যতে এরকম আরো ইভেন্ট করার পরিকল্পনা করছি। সেখানে সবার আমন্ত্রণ জানিয়ে এবং সবার সুস্থতা কামনা করে আজকের মতো এখানে শেষ করছি। সবাই ভালো থাকুন, নিরাপদে থাকুন। ধন্যবাদ।